আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার, আমাদের অ্যাটেন্ডেন্সটা মনে হয় স্টার্ট হয়নি। জি আচ্ছা, স্যার, সেটাই অ্যাটেন্ডেন্সটা বলতেছিলাম। একটু দেখাই দিই অ্যাটেন্ডেন্সটা তাহলে। আচ্ছা, অবশ্যই এটা অবশ্যই গুগল ক্লাস থেকে পাওয়া যায়। ক্লাস চলাকালীন গুগল সময় ক্লাস সবাই থেকে একটু পাওয়া যায়। মিউট রাখবেন। আমি আর একটা বিষয় একটু বলি, সেটা হচ্ছে যে ক্লাস চলাকালীন সময়ে স্পিকারটা অবশ্যই মিউট রাখবেন। আর তারপরেও বলার পরেও যদি কেউ স্পিকারটা অপ্রয়োজনীয়ভাবে চালু করে রাখেন, তাহলে ক্লাস থেকে কিন্তু রিমুভ করে দেব। তো এটা আমরা ওইভাবে ম্যানেজ করতে পারবো না। আমি বন্ধ করে দিলাম, আপনি আবার চালু করলেন, আবার বন্ধ করলাম, আবার চালু করলেন। তো ওইভাবে তো ম্যানেজ করা সম্ভব হবে না। তো ফার্স্ট টাইম ওয়ার্নিং দিয়ে দিলাম, তারপরেও যদি দেখি কারো স্ক্রিন থেকে নয়েজ আসতেছে, তাহলে ক্লাস থেকে কিন্তু রিমুভ করে দিব আর কি, এরকম। তো আপনার স্ক্রিনটা আপনি কন্ট্রোল করবেন যাতে আপনার স্ক্রিন থেকে কোনো সাউন্ড যেন না আসে। আর অ্যাটেন্ডেন্স দেওয়ার জন্য অ্যাটেন্ডেন্সের জন্য আমাদের এক লিঙ্কে যেতে হবে, আমি এটা বলে দিচ্ছি। যেমন আপনারা ব্রাউজারে যাবেন, যে কোনো ব্রাউজারে যাবেন, ব্রাউজারে যাওয়ার পরে এই যে atd.nectar.org, এই অ্যাড্রেসে আমাদের যেতে হবে। আমি অ্যাড্রেসটা চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি। রেগুলার এই অ্যাড্রেসে গিয়ে আপনারা আপনাদের অ্যাটেন্ডেন্সটা দিয়ে দিবেন। তাহলে atd.nectar.org এই অ্যাড্রেসে আসলে আমরা এরকম একটা ইন্টারফেস পাবো। তো এইখান থেকে আমরা প্রথমত এই যে কোর্স নেম, তো এই ড্রপ ডাউন থেকে আমরা আমাদের কোর্স নেমটা সিলেক্ট করব। আমাদের কোর্স নেম হচ্ছে যে বেসিক কম্পিউটার, তাহলে বেসিক কম্পিউটার সিলেক্ট করব, করার পরে সাবমিট বাটনে ক্লিক। তো সাবমিট বাটনে ক্লিক করলে তখন এইখানে আমাদের অ্যাটেন্ডেন্স দেওয়ার একটা অপশন চলে আসবে। তো এখানে আপনি আপনার ফোন নাম্বারটা দিবেন, যে ফোন নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করছেন। তো সেই ফোন নাম্বারটা দিয়ে দিবেন। দেওয়ার পরে অ্যাটেন্ডেন্স বাটনে ক্লিক করলে আপনাদের অ্যাটেন্ডেন্সটা হয়ে যাবে। এখানে একটা মেসেজ শো হবে। আর তারপরও কনফার্ম হওয়ার জন্য অ্যাটেন্ডেন্স দেওয়ার পরে ওপরে দেখেন একটা বাটন পাবো আমরা, ভিউ বাটন। তো আমরা এই ভিউ বাটনে যাব। ভিউ বাটনে গেলে এইখান থেকে আমরা এই যে কোর্স নেম সিলেক্ট করব, এই যে বেসিক কম্পিউটার অ্যাপ্লিকেশন কোর্স, তারপরে ভিউ অ্যাটেন্ডেন্স দিলে তখন আমাদের এই পেজে এসে অ্যাটেন্ডেন্সটা শো হবে, যে কি অ্যাটেন্ডেন্স দিয়েছেন আর কি এখনো অ্যাটেন্ডেন্স দেন নাই। তো এইগুলো আপনারা এখান থেকে দেখতে পারবেন এই ভিউ ট্যাব থেকে। তো এটা একটু দেখে নিন। আর এখানে আরেকটা বিষয় ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে যে ধরেন আপনারা আবেদন করার পরে আপনাদের একটা রোল দেওয়া হয়েছিল, তো ওই রোলটা শুধুমাত্র আপনাদের এক্সাম দেওয়ার জন্য, ওইটা আপনাদের এক্সাম রোল ছিল। আর এখন আপনাদের নতুন রোল ক্রিয়েট করা করে দেওয়া হয়েছে। তো এই যে অ্যাটেন্ডেন্স শিটে আপনারা যে রোলটা দেখতেছেন, এটা হচ্ছে যে এখন আপনাদের নতুন রোল। তো এখন এই রোলটাই আপনারা আপনাদের এই কোর্সে ব্যবহার করবেন। মানে আমরা যেহেতু এই কোর্সে একটা পরীক্ষাও নিব, তো পরীক্ষার সময় অনেক স্টুডেন্টই বলে যে আমার রোল কত, কি অবস্থা জানি না। তো এই যে এখানে যেহেতু আমাদের রোলটা শো করানো আছে, তো এইখান থেকে আপনারা রোলটা ভালোভাবে দেখে নেবেন যে কার রোল কত। কারো কোনো কোশ্চেন আছে? না স্যার, ঠিক আছে। তো রেগুলার এই অ্যাড্রেসে গিয়ে আপনারা এখান থেকে অ্যাটেন্ডেন্সটা আমাদের দিয়ে স্যার, নেবেন। আমার একটা কোশ্চেন আছে স্যার। হ্যাঁ। স্যার, আমি একটু হোয়াটসঅ্যাপে মানে গ্রুপে অ্যাড হতে পারি না, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্কটা একটু যদি চ্যাটে দিয়ে দিতেন স্যার। আচ্ছা, এটা পরে যে কোনো সময় দিয়ে দেওয়া যাবে, সমস্যা নাই। আমি পরে দিয়ে দেবো নি আপনাকে। আপনাদের ঠিক আছে ক্লাসরুম স্যার। ক্রিয়েট করা হয়েছে? জি স্যার, ক্লাসরুম ক্রিয়েট করা হয়েছে স্যার। ক্লাসরুমে আপনার ইয়েতে দিয়ে দেওয়া হবে, প্রবলেম নাই। ওকে, তাহলে থ্যাংক ইউ স্যার। মোটামুটি অ্যাটেন্ডেন্সের অপশনটা গেল, আপনারা অ্যাটেন্ডেন্সটা এখন এইভাবে রেগুলার একটু দিয়ে দিবেন। আর এখন আমরা টপিকে আসি। তাহলে যেহেতু আমরা ওয়ার্ড অ্যাপ্লিকেশনে কাজ করব, তো সেক্ষেত্রে আমরা বললাম যে আমরা যে কোনো অ্যাপ্লিকেশন নিয়ে যখন কাজ করব, তখন আমরা চেষ্টা করব সেই অ্যাপ্লিকেশনের যে ফাইলগুলো তৈরি করব, তো সেই ফাইলগুলো যেন একটা নির্দিষ্ট ফোল্ডারে রেখে কাজ করার। এতে করে আপনার এই ফোল্ডার এবং ফাইল ম্যানেজমেন্টটা অনেক ইজি হয়ে যাবে।
এছাড়া আপনি দেখা গেল যে যে কোনো জায়গায় আপনি চাইলে এই যে ওয়ার্ডেও আপনার ফাইল তৈরি করতে পারেন, ফোল্ডার না নিয়ে, বা সরি ডেস্কটপেও বা অন্য যে কোনো লোকেশনে। কিন্তু এইভাবে তৈরি করলে দেখা যায় যে একটা নির্দিষ্ট সময়ের পরে আপনার নিজেরই অথবা মনে নাও থাকতে পারে যে আপনি কোথায় ওই ফাইলটা তৈরি করছেন, কি অবস্থা। আর একটা নির্দিষ্ট লোকেশনে যদি তৈরি করেন তাহলে সেটা আপনার জাস্ট পরবর্তীতে আপনি এটা খুঁজে পেতে আপনার একটু সুবিধা হবে আর কি। তো তখন আমি এখানে একটা ফোল্ডার নিচ্ছি কোর্সের নাম দিয়ে, বেসিক কম্পিউটার 25। আপনার এরকম ফোল্ডার না নিলেও হবে, সমস্যা নেই। আমি জাস্ট একটা ফোল্ডার নিলাম, আর এই ফোল্ডারের ভিতরে আমরা যেহেতু ওয়ার্ড অ্যাপ্লিকেশন নিয়ে কাজ করব, তাহলে আমি ওয়ার্ড নামের একটা ফোল্ডার নিলাম। আপনারা সরাসরি এরকম একটা ফোল্ডার নিতে পারেন, ওয়ার্ড ফোল্ডার। আর এই ওয়ার্ড ফোল্ডারের ভিতরে এখন আমরা ওয়ার্ড অ্যাপ্লিকেশনের যত ফাইল তৈরি করব, সেই ফাইলগুলো সব আমরা এই ওয়ার্ড ফোল্ডারের ভিতরে রাখবো আর কি। তাহলে ফোল্ডার তৈরি করা তো আমরা মোটামুটি সবাই পারি, যে এরকম তো কেউ নাই যে ফোল্ডার ফাইল কিভাবে তৈরি করতে হবে, এরকম তো না। তারপরে আমরা বলি যেটা আছে প্রথম ক্লাস, যে ফোল্ডার ফাইল তারপরে কপি পেস্ট এই বিষয়গুলো আহ, আপনারা মাউসের রাইট বাটন ক্লিক করলে আমরা এই অপশনগুলো পাবো। যেমন ধরুন আমরা একটা ফোল্ডার নিতে চাইলে মাউসের রাইট বাটন ক্লিক করে তারপরে চলে আসবো হচ্ছে যে নিউ অপশনে। নিউ আসলে আমাদের এখান থেকে এই যে ফোল্ডার, তো ফোল্ডারে ক্লিক করলে আমাদের একটা ফোল্ডার দিয়ে দিবে। আর ফোল্ডার এটা যখন দিয়ে দিবে তখন এরকম নিউ ফোল্ডার নামের একটা ফোল্ডারের নাম দিয়ে দেয়। তো এই নামটাকে আবার রিনেম করার জন্য আমরা যেটা করব, এই ফোল্ডারের উপর কার্সর রেখে আবার মাউসের রাইট বাটনে ক্লিক। তো মাউসের রাইট বাটনে ক্লিক করলে তখন দেখবেন এইখানে দেখেন এই যে এইটা কপি করা, কাট করা, ডিলিট করা, এই ধরনের অপশনগুলো আমরা এখানে পাবো। তো আমরা যেটা করতে চাচ্ছি যে নাম রিনেম করা। তো এই যে রিনেমে ক্লিক করলে তখন আবার এখানে এই ফোল্ডারের নামটা রিনেম করার অপশন আমাদের দিয়ে দিবে। তখন এই লেখা বাদ দিয়ে আমরা যে নাম দিতে চাচ্ছি সেই নামটা আমরা দিয়ে দিতে পারবো। আর যদি আমরা এটা ডিলিট করতে চাই, তাও সেম বিষয়, যে রাইট বাটন মাউসের রাইট বাটন ক্লিক করে এই ফোল্ডারটা আগে সিলেক্ট অবস্থায় থাকতে হবে, যে এরকম সিলেক্ট করে নিয়ে জাস্ট সিঙ্গেল ক্লিক করে ফোল্ডারটা সিলেক্ট করলাম, তারপরে ফোল্ডারের ওপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করলে তখন আমরা এখানে এই যে ডিলিট অপশনটা পেয়ে যাব। তো এখন আমরা এই যে ডিলিট বাটনে ক্লিক করলে দেখবেন ওই ফোল্ডারটা আমাদের ডিলিট হয়ে যাবে। আবার যদি কপি করার দরকার পড়ে, তাহলে এই যে ফোল্ডারের উপর কার্সর রেখে রাইট বাটন ক্লিক করে আমরা এই যে এখান থেকে কপি করতে পারবো। কপি করে আবার সেটা যদি এখানে আমি পেস্ট করতে চাই এখানেও করতে পারবো। আবার অন্য কোনো জায়গায় যদি আমি এই ফোল্ডারটাকে কপি করে পেস্ট করতে চাই, তাহলে অন্য যে কোনো লোকেশনে গিয়ে রাইট বাটন ক্লিক করে আবার আমরা এখান থেকে এই যে পেস্ট অপশন থাকে, পেস্ট করে দিলে তখন দেখবেন ওই ফোল্ডারটা আমাদের এখানে পেস্ট হয়ে যাবে। তো এইভাবে কপি পেস্টের কাজ, ডিলিট কাজ, রিনেমের কাজ, এগুলো একটু দেখে নেবেন আর কি, এগুলো বেসিক বিষয়গুলো। তারপর আমাদের এগুলো কাজ করতে করতে পরবর্তীতে ইজি হয়ে যাবে আর কি। আর কোনো একটা ফোল্ডারের ভিতরে আমরা যদি ফাইল নিতে চাই, তাহলে ফোল্ডারটা আগে আমাদের ওপেন করতে হবে, করার পরে সেম বিষয় রাইট বাটন ক্লিক করে আমরা আবার চলে আসবো নিউ। তো নিউ এ আসার পরে এইখানে দেখবেন আপনি যে ধরনের ফাইল চাচ্ছেন, বিশেষ করে ওয়ার্ড অ্যাপ্লিকেশনে, সরি অফিস অ্যাপ্লিকেশনের আর কি। তো অফিস অ্যাপ্লিকেশনের এইখানে দেখেন সবগুলো ফাইলে আমাদের এখানে মোটামুটি দেয়া থাকে, সেটা আপনার ওয়ার্ড বলেন, এক্সেল বলেন, পাওয়ার পয়েন্ট বলেন। তো আমাদের এখন দরকার হচ্ছে যে একটা ওয়ার্ড ফাইল। তাহলে আমরা কোনো একটা ফোল্ডারের ভিতরে একটা ওয়ার্ড ফাইল নেওয়ার জন্য আমরা হচ্ছে যে কার্সরের রাইট বাটন ক্লিক করার পরে চলে আসবো হচ্ছে যে নিউ। নিউ থেকে আমরা এইখানে ওয়ার্ডের ফাইলে যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, তো এই ফাইলটাতে আমরা ক্লিক করব। করলে আমাদের এইরকম একটা ডিফল্ট নামে আমাদের একটা ওয়ার্ড ফাইল দিয়ে দিবে। আর যে কোনো ফাইলের একটা নির্দিষ্ট এক্সটেনশন থাকে আর কি। যেমন ওয়ার্ড ফাইলের আমাদের এক্সটেনশন হচ্ছে যে ডক্স, DOCX।
তো এই এক্সটেনশনের ওপরে এই যে আমাদের শেষের যে অংশটুকু, ডটের পরে যে অংশটুকু docx ডক্স দেখাচ্ছে, তো এই এক্সটেনশনের ওপরে ডিপেন্ড করে আপনার এই ফোল্ডার, এই ফাইলটা কিন্তু আপনার অ্যাপ্লিকেশনে কিন্তু রান হবে। তো আমি এখন যদি এই ফাইলটা রান করি, তাহলে এই ফাইলটা অটোমেটিক আমাদের ওয়ার্ড অ্যাপ্লিকেশনের মাধ্যমে ওপেন হয়ে যাবে। কারণটা হচ্ছে যে এই ফাইলের এক্সটেনশন যেহেতু ডক্স দিয়া, তো ডক্স এক্সটেনশনের ফাইলগুলো সবসময় আহ ওয়ার্ড অ্যাপ্লিকেশনে ওপেন হয়ে যায়। আবার আপনারা যখন এক্সেল এর ফাইল তৈরি করবেন, তখন এক্সেল ফাইলের এক্সটেনশনের কারণে, এক্সটেনশন যেটা থাকবে সেটার কারণে দেখা যাবে যে ওই ফাইলটা আপনার ওই এক্সেল অ্যাপ্লিকেশনে ওপেন হয়ে যাবে। মানে আপনি চাইলে এই যে ডক্স এক্সটেনশনের ফাইলকে আপনি এক্সেল ফাইলে ওই এক্সেল অ্যাপ্লিকেশনে ওপেন করতে পারবেন না। তো এক্সটেনশনটা ইম্পর্টেন্ট। তো এই যখন ফাইলের নাম রিনেম করবেন, যেমন ধরুন আমাদের এইখানে যে ফাইলের নামটা অনেক বড় দিয়ে আছে এবং ডিফল্ট একটা, কিন্তু আমি এই নামটা চাচ্ছি না, তাহলে ফাইল তো আমি নিছি। তো ফাইল নেওয়ার পরে ফাইলের নামটা রিনেম করার জন্য ফাইলের ওপর কার্সর রেখে আবার ওই যে রাইট বাটন ক্লিক, যেভাবে আমরা ফোল্ডার রিনেম করছি ওই সেম বিষয় করার পরে আমরা নিচে এই যে রিনেম অপশনে চলে আসবো। রিনেম অপশনে ক্লিক করলে তখন আমাদের এই যে নাম রিনেম করার অপশন দিয়ে দিবে। তো আমরা যখন রিনেম করব, তখন এই যে ডটের পরের অংশটুকু, এইটুকু অংশ কিন্তু রাখতে হবে। এটা সহ বাদ দেওয়া যাবে না, যেহেতু আমরা ওয়ার্ড অ্যাপ্লিকেশনে কাজ করব। তো যার কারণে এইটুকু অংশ ইম্পর্টেন্ট, তো এটা আমাদের রাখতেই হবে। রেখে আমরা এই প্রথমের এই অংশটুকু আমরা হচ্ছে যে বাদ দিয়ে আমরা আমাদের মতো করে যে কোনো একটা নাম দিতে পারি। ধরুন আমি হয়তো বা এখানে একটা নাম দিয়ে দিলাম হচ্ছে যে প্রজেক্ট, যে প্রজেক্ট ডট ডক্স। তো এইভাবে আমরা একটা ফোল্ডার তৈরি করা এবং সেই ফোল্ডারের ভিতরে একটা নির্দিষ্ট নামে একটা ফাইল তৈরি করা, এই বিষয়গুলো আমরা একটু দেখে নিলাম। তো আমরা ওয়ার্ডের যে ফাইলটা নিলাম, তো এই ফাইলটাকে আমরা অ্যাকচুয়ালি ফাইল বলতেছি, কিন্তু এটা অ্যাপ্লিকেশন বেস। আপনার এই ফাইলগুলোর নাম একটু আলাদা থাকে। যেমন এখন আমি হয়তো বা বলতেছি যে ওয়ার্ড ফাইল, তারপর অনেকে আমরা বলে থাকি যে ডক্স ফাইল। তো অ্যাকচুয়ালি ওয়ার্ড অ্যাপ্লিকেশনের এই যে docx এক্সটেনশনের যে ফাইলটা আমরা নিব, তো সেই ফাইলটাকে আমরা অ্যাকচুয়ালি কল করব হচ্ছে যে ডকুমেন্ট নামে। মানে আপনি যখন ওয়ার্ড অ্যাপ্লিকেশনে কাজ করবেন, তো ওয়ার্ড অ্যাপ্লিকেশনে কাজ করার জন্য যে ফাইলটা আমরা নিব, সেই ফাইলটাকে আমরা কল করব হচ্ছে যে ডকুমেন্ট নামে কল করব, যে এটা ডকুমেন্ট ফাইল এইরকম। অথবা শর্টকাটে আমরা বলতেছি ফাইল, কিন্তু এটার অরিজিনাল আমরা নাম বলবো হচ্ছে যে ডকুমেন্ট ফাইল। এই যে যেমন ধরেন এখানে আমাদের এই যে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট টাইপ দেখেন বলাই আছে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট। তো এই ফাইলটাকে আমরা ডকুমেন্ট ফাইল হিসেবে কল করব। তো এখন এই ফাইলটা আমরা যদি ওয়ার্ড অ্যাপ্লিকেশনে রান করাতে চাই বা ওপেন করাতে চাই, তাহলে কিছু না, জাস্ট ফাইলের উপরে আমরা ডাবল ক্লিক করব। তো ফাইলের উপরে ডাবল ক্লিক করলে অটোমেটিক এটা আমাদের এই ওয়ার্ড অ্যাপ্লিকেশনে ওপেন হয়ে যাবে। তো এই যে ফাইলটা আমাদের ওয়ার্ড অ্যাপ্লিকেশনে ওপেন হয়ে গেল। তো আমরা অনেকে কাজ শুরু করার সময়, ওয়ার্ড অ্যাপ্লিকেশনে কাজ শুরু করার সময় আমরা কি করি, সরাসরি দেখা গেলো আগে একটা ফাইল তৈরি না করেই অনেক সময় আমরা এইভাবে অনেকে হয়তো বা আমরা কাজ করে থাকি যে এই সার্চে গিয়ে আমরা কি লিখি যে ওয়ার্ড, সার্চে গিয়ে ওয়ার্ড লিখে তারপরে এখানে এই অ্যাপ্লিকেশনের উপর ক্লিক করে অ্যাপ্লিকেশন ওপেন করার পরে তারপরে হচ্ছে যে আমরা এই যে এখানে অ্যাপ্লিকেশন ওপেন হলে আমাদের তো ডিফল্ট ভাবে একটা ফাইল দিয়ে দেয়। তো এইখানে দেখা যায় যে এইভাবে ফাইল তৈরি না করে সরাসরি অ্যাপ্লিকেশন ওপেন করে তারপরে এখান থেকে পরে আবার এই ফাইলটা আমরা কি করি, এই ফাইলে ক্লিক করে তারপরে এই যে সেভে গিয়ে সেভ করি। তো এটা একটু, যারা আমরা নতুন তাদের ক্ষেত্রে একটু জটিল হয়ে যায়, যে সেভ বাটনে ক্লিক করলে তখন এখানে আবার এরকম অনেক কিছু আসে যে কোথায় সেভ করব, কি অবস্থা, লোকেশন বলে দিতে হয়, তারপরে আবার আপনার ফাইল টাইপ বলে দিতে হবে, ফাইলের নাম বলে দিতে হবে। তো এটাতে একটু ঝামেলা মনে হয়। তো যার কারণে আপনারা যেটা করবেন, সরাসরি অ্যাপ্লিকেশন ওপেন না করে
প্রথমত এরকম একটা ফোল্ডার নিয়ে সেই ফোল্ডারের ভিতরে এইভাবে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে একটা ফাইল নিয়ে নেবেন, যে ওয়ার্ডের ফাইল। তো ফাইল নেওয়ার পরে তারপরে সেই ফাইলের ওপর ক্লিক করে আহ হচ্ছে যে কাজ শুরু করবেন। আগে অ্যাপ্লিকেশনে ওপেন করে কাজ শুরু করবেন না, আগে ফাইল তৈরি করবেন, তারপরে ফাইলের ওপর ক্লিক করে ফাইলটা অ্যাপ্লিকেশনে ওপেন করে নিয়ে তারপরে কাজ শুরু করবো আর কি। তো এটা একটু মাথায় রাখেন। তো এখন আমরা এই যে অ্যাপ্লিকেশনে আমাদের ফাইলটাকে ওপেন করে নিয়েছি, তো এখন আমরা এটার একটু ইন্টারফেস সম্পর্কে একটু দেখি। যেমন ধরুন আমরা এখানে যে ইন্টারফেসটা পাচ্ছি, তো এখানে আমাদের এই যে লেফট সাইডে কিছু অপশন আছে, যেমন সেভ বাটন, আনডু, রিডু, এইরকম কিছু অপশন আমরা এখানে পাচ্ছি। তো এই অংশকে বলা হয় হচ্ছে যে কুইক অ্যাক্সেস টুলবার। তো একবারে লেফট কর্নারে যে অংশটুকু থাকে এটাকে আমরা কুইক অ্যাক্সেস টুলবার বলি। এটার মাধ্যমে আমরা দেখা গেল যে আহ হয়তো আমাদের ফাইলটা দ্রুত সেভ করা, তারপরে ফাইলের কোনো কাজকে আগের অবস্থানে ফিরে নিয়ে যাওয়া বা পরের অবস্থানে নিয়ে আসা। আবার এখানে আমরা আরো আমাদের ইচ্ছা মতো কিছু অপশন অ্যাডও করতে পারবো, আবার রিমুভও করতে পারবো। তো এই কুইক অ্যাক্সেস টুলবারের এই যে অ্যারো যেটা থাকে, অ্যারোতে ক্লিক করলে তখন আপনার এখানে অনেক অপশন থাকে। তো এখানে আপনি কোনটা শো করে রাখবেন আর কোনটা হাইড করে রাখবেন, সেটা আপনি এখান থেকে টিক মার্ক দিয়ে দিয়ে এটা শো এন্ড হাইড, মানে যেমন ধরেন আন্ডু রিডু আমি যদি না চাই তাহলে এই যে এটা তুলে দিই, দেখেন এখান থেকে কিন্তু নাই। আবার এটা তুলে দিচ্ছি, নাই। আবার যদি অ্যাড করতে চাই তাহলে আবার ক্লিক করলে এটা অ্যাড হচ্ছে, আবার ক্লিক করলে এটা অ্যাড হচ্ছে। তো এইভাবে আমরা এই বিষয়গুলোকে আমাদের মতো করে একটু কাস্টমাইজ করে নিতে পারবো এখানে কুইক অ্যাক্সেস টুলবারে। আর মাঝখানে যে নামটা কোথায় আছে ফাইলের নাম, এটা আমাদের টাইটেল বলা হচ্ছে, যে ফাইল টাইটেল অংশ। এখানে আমাদের এই যে ফাইলের নামটা আমাদের শো হয়ে থাকে। আর রাইট কর্নারে এখানে মূলত হচ্ছে যে আমাদের ফাইল ক্লোজ, তারপর বা অ্যাপ্লিকেশন ক্লোজ আর কি, ফাইল ক্লোজ না, অ্যাপ্লিকেশন ক্লোজ করা, মিনিমাইজ করা, ম্যাক্সিমাইজ করা। মিনিমাইজ মানে ছোট করা, ম্যাক্সিমাইজ মানে বড় করা। এই অপশন গুলো আমরা রাইট পাশে পেয়ে থাকি আর কি। আর এর নিচে আমাদের যে যে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, লেআউট, যে নামগুলো আমরা দেখতেছি এইগুলোকে আমরা বলে থাকি ট্যাব। যেমন হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, লেআউট ট্যাব। তো এগুলো প্রত্যেকটাকে আমরা একটা ট্যাব হিসেবে কল করবো আর কি। তো ক্লাস নেওয়ার সময় হয়তো আমরা বলতে পারি যে হোম ট্যাব, ইনসার্ট ট্যাব, ডিজাইন ট্যাব, এরকম। আর প্রত্যেকটা ট্যাবের আন্ডারে আমাদের এই যে এই অংশটুকুকে আমরা বলতেছি রিবন। এই যে ফুল অংশ যেটা আমরা প্রত্যেকটা ট্যাবে গেলে দেখেন এরকম একটা অংশ পাচ্ছি আমরা। তো এই অংশকে আমাদের বলা হচ্ছে যে রিবন অংশ। তো প্রত্যেকটা ট্যাবে আমাদের এই রিবনটা থাকে। আর এই রিবনের ভেতরে আবার অনেকগুলো গ্রুপ থাকে। যেমন হোম ট্যাবে আমরা যে রিবনটা পাচ্ছি, এখানে এই অংশকে যে রিবন বলতেছি আমরা। তো হোম ট্যাবের যে রিবন আছে, তো এই রিবনের ভিতরে দেখেন অনেক কয়টা গ্রুপ আছে। যেমন প্রথম একটা গ্রুপ আছে আমাদের এই যে ক্লিপবোর্ড গ্রুপ, এটা হচ্ছে যে একটা গ্রুপ। তারপরে এই যে ফন্ট একটা গ্রুপ, প্যারাগ্রাফ একটা গ্রুপ। এগুলো দেখেন এই যে পার্ট বাই পার্ট ভাগও করে দিয়ে আছে এই যে। তারপরে স্টাইল একটা গ্রুপ, এডিটিং একটা গ্রুপ। তো এরকম প্রত্যেকটা ট্যাবেই আন্ডারে যে রিবন থাকবে, তো সেই রিবনের ভিতরে আমরা এরকম আলাদা আলাদা কিছু গ্রুপ পাবো। আর এই গ্রুপগুলোর ভিতরে এইগুলোকে আমরা বলবো হচ্ছে যে অপশন। যেমন ফন্ট গ্রুপে আমাদের অপশন আছে, কি কি অপশন আছে, বোল্ড করা, ইটালিক করা, আন্ডারলাইন করা, ফন্ট চেঞ্জ করা, ফন্টের সাইজ ছোট বড় করা। এইগুলো হচ্ছে যে আমাদের ফন্ট গ্রুপের অপশন। আবার প্যারাগ্রাফ গ্রুপের ভিতরে আমরা এখানে এই যে অ্যালাইনমেন্ট, তারপরে বুলেট অপশন পাচ্ছি, অ্যালাইনমেন্ট অপশন পাচ্ছি। তো এগুলোকে আমরা গ্রুপের ভিতরে যেগুলো থাকে সেগুলোকে বলে আমরা অপশন বলে থাকি আর কি। তাহলে ট্যাবের আন্ডারের রিবন থাকতেছে, আর রিবনের ভিতরে থাকতেছে গ্রুপ, আর গ্রুপের ভিতরে থাকে হচ্ছে যে অপশন। তারপরে এই যে সাদা অংশ যেটা, এটাকে আমরা ডকুমেন্ট অংশ বলে থাকি, এই অংশটাকে আমরা ডকুমেন্ট বলে থাকি।
তো একটা ডকুমেন্ট ফাইলে, বা এটাকে আমরা পেজ বলবো, এই সাদা অংশটাকে পেজ বলবো, আর এরকম একাধিক পেজ কে আমরা ডকুমেন্ট বলবো আর কি। যে একটা ডকুমেন্ট ফাইলের ভিতরে এরকম একাধিক পেজ থাকে, আমাদের ডিফল্ট ভাবে একটা পেজ দেয়। তো পরবর্তীতে আমরা আরো একটা ডকুমেন্ট ফাইলের ভিতরে এইরকম আরো একাধিক পেজ আমরা নিয়ে নিতে পারি। আর এইখানে এই যে ওপরে এগুলো হচ্ছে যে আমাদের রুলার। তো এই যে হরিজেন্টাল রুলার, আর এটা হচ্ছে যে ভার্টিক্যাল রুলার। তো এই হরিজেন্টাল রুলার আর ভার্টিক্যাল রুলারটা এখানে রাখা হয়েছে যাতে আমরা আমাদের এই পেজে মাপ বুঝতে পারি আর কি। আর এই পাশে তো এটা আমাদের স্ক্রল বার, ভার্টিক্যাল স্ক্রল বার এটা আমাদের। এটার মাধ্যমে আমরা পেজ আপ ডাউন করবো আর কি। আর সব নিচে যে অংশটুকু আছে আমাদের, যেখানে আমাদের এই যে জুম ইন জুম আউট অপশন, তো এটাকে বলা হয় স্ট্যাটাস বার। তো এই স্ট্যাটাস বারে মূলত আমরা হচ্ছে যে পেজের ভিউ অপশন গুলো পাবো, যে আমরা আমাদের এই পেজকে কোন নর্মাল ভিউয়ে দেখবো, না রিড ভিউয়ে দেখবো, না পেজটাকে আমরা জুম ইন জুম আউট করব। তারপরে এই পেজে আমাদের এই ডকুমেন্টে অ্যাকচুয়ালি কয়টা পেজ আছে, কোন পেজে কতগুলো ওয়ার্ড আছে, সেইগুলো নিয়ে কাউন্ট দেখবেন এই যে লেফট পাশে, লেফট কর্নারে আমাদের এই স্ট্যাটাস বারে এইখানে আমাদের শো করে। তো এই ছিল মোটামুটি আমাদের এই ওয়ার্ড অ্যাপ্লিকেশনের ইন্টারফেস আর কি। আর এখানে আমাদের আরেকটা বিষয়, সেটা হচ্ছে যে আমাদের এই যে ট্যাবের আন্ডারে যে রিবনটা থাকে, এটা আমাদের অনেকের কম্পিউটারে এটা আনপিন করা থাকে। আনপিন করা থাকলে একটা প্রবলেম হয়। প্রবলেমটা হচ্ছে যে আনপিন করা থাকলে যে প্রবলেমটা হবে, যে যখন আপনি যে ডকুমেন্টে দেখবেন আনপিন করা থাকলে এই ট্যাবের আন্ডারে যে রিবনটা থাকে সেটা এরকম হাইড করা থাকে। আপনি যখন হয়তোবা ট্যাবে ক্লিক করবেন তখন দেখবেন এই যে রিবনটা শো হবে, আবার আপনি যখন এই পেজের ভিতরে ক্লিক করবেন রিবনটা আবার হাইড হয়ে যাবে। তো এটা একটা প্রবলেম, কাজ করতে গেলে আমাদের একটু ঝামেলা মনে হয়। কারণ দেখা গেল যে আমরা যখন পেজে কাজ করব তখন আমাদের রিবনের ভিতরে যেহেতু অপশন গুলো থাকে, অপশন গুলো আমাদের এইখানে যদি ফিক্সড হয়ে থাকে তাহলে কাজ করতে একটু সুবিধা হবে। তো যদি কোনো কম্পিউটারে আমাদের এই রিবনটা এরকম হাইড করা থাকে, যে ক্লিক করলে শো হচ্ছে, আবার দেখা গেল যে ক্লিক করলে হাইড হয়ে যাচ্ছে, এরকম যদি থাকে তাহলে ওইটাকে আমরা এখানে একটু ফিক্সড করে নেব। তো ফিক্সড করার জন্য কিছু না, জাস্ট আপনার এই যে সহজ পদ্ধতি হচ্ছে যে আমরা যে ট্যাব গুলো পাচ্ছি এখানে, এটা হোম ট্যাব হোক, ইনসার্ট ট্যাব হোক, ডিজাইন ট্যাব ট্যাব হোক, তো যে কোনো একটা ট্যাবের ওপরে আমরা ডাবল ক্লিক করব। তো যে কোনো ট্যাবের ওপরে আমরা কার্সর নিয়ে যদি ডাবল ক্লিক করি, তো ডাবল ক্লিক করলে তখন দেখবেন এই রিবনটা আমাদের এখানে পিন হয়ে যাবে। এখন দেখেন আমি এই যে পেজের ভিতরে ক্লিক করলেও আমার রিবনটা কিন্তু হাইড হয়ে যাচ্ছে। তো যে কোনো ট্যাবে ডাবল ক্লিক করলে আমাদের রিবনটা পিন হয়, আবার ডাবল ক্লিক করলে এটা আনপিন হয়ে যায়। কিন্তু আমি আবার ডাবল ক্লিক করলাম, দেখেন আনপিন হয়ে গেছে, আবার ডাবল ক্লিক করলে এটা আমাদের এখানে পিন হয়ে যাবে। তো যদি কারো কম্পিউটারে এরকম হাইড করা থাকে তাহলে ডাবল ক্লিক করে সেটাকে একটু পিন করে নেবেন। এখন আসেন এইখানে, প্রথমত আগে আমরা এই হোম ট্যাবের কিছু অপশন গুলো নিয়ে কাজ করব। তো এখানে কাজ করতে গেলে হোম ট্যাবের যে অপশন গুলো আছে, এই অপশন গুলো নিয়ে কাজ করতে গেলে আমাদের এই পেজের ভিতরে কিছু কন্টেন্ট থাকতে হবে, মানে টেক্সট টাইপের কিছু কন্টেন্ট। তো এই কন্টেন্ট গুলো থাকলে তখন আমরা কন্টেন্ট গুলোর ওপরে আমরা হোম ট্যাবে আন্ডারে যে অপশন গুলো আছে সেই অপশন গুলো ব্যবহার করে কাজ করতে পারবো। তো আমরা এখানে যে কোনো জায়গা থেকে টেক্সট কপি করে নিয়ে এসে এখানে পেস্ট করতে পারি আর কি। বা কিছু কিছু ভার্সনে দেখা যায় যে ওয়ার্ড ফাইলে আপনার টেক্সট হচ্ছে যে জেনারেট করা যায়। যেমন টেক্সট জেনারেট করার জন্য ওয়ার্ডের একটা ফাংশন আছে, যে ইকুয়াল দিয়ে আমরা এখানে ফাংশন লিখবো হচ্ছে যে র্যান্ড, RAND র্যান্ড, দিয়ে ব্র্যাকেট শুরু ব্র্যাকেট শেষ। তো এই ব্র্যাকেটের ভিতরে আমি অ্যাকচুয়ালি কতগুলো টেক্সট জেনারেট করতে চাচ্ছি। এখানে মূলত এই র্যান্ড ফাংশনের মাধ্যমে প্যারাগ্রাফ টাইপের কিছু কন্টেন্ট জেনারেট হয়।
তো আমি হয়তো বা চাচ্ছি ধরুন 30টা প্যারাগ্রাফ জেনারেট করে নেব। তাহলে এই ব্রাকেটের ভিতরে এরকম 30 লিখে দিলাম। দিয়ে যদি আমি ইন্টার দিই, ব্রাকেটের পরে কার্সর রেখে যদি ইন্টার দিই, তাহলে দেখবেন অটোমেটিক আমাদের এই যে ডিফল্ট কিছু টেক্সট আমাদের এই ডকুমেন্টে দিয়ে দিছে। তো এইভাবে এই ফাংশনটা আপনারা ব্যবহার করতে পারেন। তো এটা আবার সব ভার্সনে ফাংশনটা অ্যাক্টিভ থাকে না। মিনিমাম আপনার অফিস ভার্সন হচ্ছে যে আপনার 10 ইউজ করতে হবে আর কি। তো 10-এর ওপরে থাকলে ফাংশনটা অ্যাক্টিভ থাকে আর কি। তো এটা আমরা হচ্ছে যে ইকুয়াল ইকুয়াল দিয়ে র্যান্ড, RAND র্যান্ড, তারপরে ব্রাকেট শুরু শেষ করে ব্রাকেটের ভিতরে কার্সর রেখে আমরা কতটুকু কয়টা প্যারাগ্রাফ চাচ্ছি সেটা আমরা এখানে দিয়ে দিব আর কি, দিয়ে ইন্টার দিলে হয়ে যাবে। তো ধরুন আমাদের এই যে কোড জেনারেট টেক্সট কিছু জেনারেট হয়ে গেছে। তো আমি এইগুলোকে একটু বড় করে নিই যাতে বুঝতে সুবিধা হয় আর কি। এই। এখন ধরুন আমরা এখানে কিছু তো টেক্সট নিলাম। তো এখন এই টেক্সট গুলোতে আমরা এখানে যে অপশন গুলো আছে, তো সেই অপশন গুলো আমরা একটু ব্যবহার করি। আচ্ছা, 2টা মিনিট একটু সময় দিবেন। আচ্ছা, আমরা এখান থেকে প্রথমত ধরুন এই যে ফন্ট গ্রুপের কিছু কাজ দেখব। এই হোম ট্যাবে আমাদের যে ফন্ট গ্রুপ আছে, তো এই ফন্ট গ্রুপের ভেতরে দেখেন অনেকগুলো অপশন আছে। তো আমরা এই অপশন গুলো একটু অ্যাপ্লাই করি। যেমন ধরুন আমরা পেজে যে কন্টেন্ট গুলো নিচ্ছি, যে ডিফল্ট যে কন্টেন্ট গুলো নিচ্ছি, আহ, তো এইগুলো ধরুন আমি চাচ্ছি এর ভেতর থেকে কিছু কোনো একটা ওয়ার্ড হোক বা এরকম 2টা লাইন হোক বা পুরা প্যারাগ্রাফ হোক, হয়তোবা আমি একটু বোল্ড করব। তো ওয়ার্ডে অ্যাকচুয়ালি যে কন্টেন্টেরই আপনি পরিবর্তন করতে চান না কেন, এই কন্টেন্টটা আগে আপনাকে সিলেক্ট করতে হবে। তো সিলেক্ট করার জন্য আমরা মাউসের মাধ্যমে এই যে মাউস দিয়ে আমরা এইভাবে কন্টেন্টটাকে এইভাবে টেনে আগে এইভাবে সিলেক্ট করে নিতে হবে। মানে কন্টেন্ট সিলেক্ট করে তারপরে আমরা হচ্ছে যে অপশন গুলো এই কন্টেন্টের ওপর অ্যাপ্লাই করতে পারবো। আর কন্টেন্ট যদি সিলেক্ট না করি তাহলে কিন্তু এটার উপর ক্লিক করলেও আপনার এই কন্টেন্টের কিন্তু কোনো পরিবর্তন হবে না। তো যার কারণে আপনি যে কন্টেন্টের পরিবর্তন চাচ্ছেন, প্রথমত আগে সেই কন্টেন্টটা আপনাকে আগে সিলেক্ট করতে হবে। যেমন ধরুন আমি চাচ্ছি যে এই লাইনটাকে আমি একটু বা এইটুকু অংশ একটু বোল্ড করব। এটা তো নর্মাল টেক্সট আছে, এটাকে একটু বোল্ড করব। তাহলে এইটুকু আমরা সিলেক্ট করলাম। করার পরে আমরা হচ্ছে যে এই যে ফন্ট গ্রুপ থেকে এই যে বি লেখা যেটা আছে, এটা বোল্ড, বোল্ডে ক্লিক করলে bold। তো আমরা এই যে বোল্ডের উপর ক্লিক করলাম, করলে দেখেন এই যে এখন যেটুকু অংশ আমি সিলেক্ট করছিলাম এইটুকু অংশ আমাদের কিন্তু এই যে একটু মোটা হয়ে গেছে। আর বাকি লাইনগুলো কিন্তু নর্মাল আছে। তো এইভাবে আমরা কোনো একটা নির্দিষ্ট ওয়ার্ড হোক, কোনো একটা নির্দিষ্ট সেন্টেন্স হোক বা লাইন হোক বা প্যারাগ্রাফ হোক, যদি বোল্ড করতে চাই তাহলে আগে সেইটুকু অংশ আমাকে মাউসের মাধ্যমে এইভাবে আগে সিলেক্ট করে নিতে হবে। মাউসের মাধ্যমে সিলেক্ট করে নিয়ে তারপরে অপশনটা অ্যাপ্লাই করতে হবে। আবার ধরুন আমি অথবা কোনো লেখাকে, এই যে এটাকে ইটালিক অংশ বলে, আমি ধরুন এই এই পর্যন্ত অংশ ইটালিক করতে চাচ্ছি। তাহলে যতটুকু অংশ ইটালিক করতে চাচ্ছি সেইটুকু অংশ আমি এইভাবে সিলেক্ট করব। করার পরে এখান থেকে আমরা এই যে আই বাটন ইটালিক যেটা আছে ইটালিকে ক্লিক করব। করলে দেখবেন এই যে লেখাটা কিন্তু আমাদের ইটালিক হয়ে যাবে। এই যে এখন দেখেন এই লেখাগুলো থেকে এই লেখাগুলো কিন্তু একটু বাঁকা আছে। তো এটা হচ্ছে যে আমাদের ইটালিক। তারপরে আমরা যদি চাই যে কোনো লেখাতে আমরা হচ্ছে যে আন্ডারলাইন দিব বা কোনো লাইনের নিচে আন্ডারলাইন দিব, তাহলে সেই লাইনটা আমরা সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমাদের এই যে ইউ যেটা আছে, ইউ এর উপরে ক্লিক করলে দেখবেন ওই লাইনের নিচে আমাদের এরকম আন্ডারলাইন পড়ে যাবে। তো এইভাবে আমরা হচ্ছে যে এই ফন্ট গ্রুপে বিষয়গুলো আমরা একটু ব্যবহার করতে পারি।
আবার এই আন্ডারলাইনে আমাদের এখানে একটা ড্রপ ডাউন আছে। তো এই ড্রপ ডাউন থেকে আমরা আন্ডারলাইনের স্টাইল, এই যে ইউ এর সাথে এখানে একটা ড্রপ ডাউন থাকে। তো আমরা যদি এই ড্রপ ডাউনে ক্লিক করি, তো ড্রপ ডাউনে ক্লিক করলে এইখানে আমাদের এই যে আন্ডারলাইনের দেখেন অনেকগুলো স্টাইল আছে। তো ডিফল্ট ভাবে আমাদের এইটা থাকে সলিড। আমরা আবার এখান থেকে এই যে ডাবল, এরকম একটু মোটা, এরকম ডটেড, ড্যাশেড, এরকম আন্ডারলাইনও আমরা নিতে পারি। আবার আন্ডারলাইন যদি না চাই, তাহলে এই যে নান বাটনে ক্লিক করলে আমাদের দেখবেন ওই কন্টেন্ট থেকে আমাদের আন্ডারলাইনটা উঠে যাবে। তো আমরা এইভাবে এখানে আন্ডারলাইনের স্টাইলটা আমরা চেঞ্জ করে নিতে পারি। তো আন্ডারলাইনের স্টাইল চেঞ্জ করার জন্য আমাদের এই যে ইউ এর সাথে যে ড্রপ ডাউন আছে, এই ড্রপ ডাউনে ক্লিক করে আমরা এখান থেকে আন্ডারলাইনটা চেঞ্জ করে নিই। আবার আন্ডারলাইনের যদি কালার চেঞ্জ করতে চাই, তাহলে এই যে কন্টেন্টটুকু এইভাবে সিলেক্ট করব। করার পরে আমরা হচ্ছে যে এখান থেকে ড্রপ ডাউনে ক্লিক করব, করার পরে আন্ডারলাইন কালার, এই ড্রপ ডাউনে ক্লিক করার পরে নিচে দেখেন আমাদের আন্ডারলাইন কালার একটা অপশন আছে। তো আন্ডারলাইন কালার থেকে আমরা এই যে রেড কালার হোক বা গ্রিন কালার হোক বা অন্য যে কোনো কালার আমরা এখানে দিয়ে দিতে পারি। দিয়ে দিলে তখন আমাদের এই যে আন্ডারলাইনের কালারটাও আমাদের পরিবর্তন হয়ে যাবে। তো আমরা এই অপশনগুলো যেটাই করি না কেন, অবশ্যই আমাদের টেক্সটটা এইভাবে আগে সিলেক্ট থাকতে হবে। সিলেক্ট করে তারপরে এই অপশনগুলোকে আমরা অ্যাপ্লাই করব। আর অপশনগুলো অ্যাপ্লাই করার পরে আবার যদি চান যে না আমি এখানে বোল্ড করছিলাম, তো এই লেখাটাকে আর বোল্ড রাখতে চাচ্ছি না, বা এখানে আমি এই যে এটাকে ইটালিক করছিলাম, তো এটা আমি আর ইটালিক চাচ্ছি না, তাহলে এইখান থেকে যে স্টাইলটা আমার করা আছে সেটা আবার রিমুভ করতে গেলে আপনি ওর উপরে ক্লিক করবেন, বা ওই লেখাটাকে এইভাবে সিলেক্ট করবেন। করলে দেখবেন এটাতে কি অপশন অ্যাপ্লাই করা আছে সেটা এখানে অ্যাক্টিভ দেখাবে। এই যে বোল্ড করা আছে তার কারণে বিটা আমার এখানে অ্যাক্টিভ দেখাচ্ছে। এখন আমি যদি এটা বোল্ড আবার না চাই, তাহলে এই বির ওপরে আবার ক্লিক করব। করলে দেখবেন এটা আবার নর্মাল হয়ে যাবে। আবার এই যে ইটালিক, এই লেখাটা সিলেক্ট করলাম, করার পর যতটুকু ইটালিক করছিলাম ওইটুকু আমি এইভাবে সিলেক্ট করলাম। করার পরে এই যে আইটা আমাদের অ্যাক্টিভ হয়ে আছে। এখন যদি আমি আবার এটার উপর ক্লিক করি, তাহলে এটা আবার ইনঅ্যাক্টিভ হয়ে যাবে। তো এইভাবে আমাদের এই অ্যাপ্লাই করার অংশ আবার আমরা নর্মালেও নিয়ে আসতে পারি। আবার আন্ডারলাইন চাচ্ছি না, আন্ডারলাইনের উপর ক্লিক করলে আন্ডারলাইনটা আমাদের রিমুভ হয়ে যাবে। তো এইভাবে আমরা হচ্ছে যে অপশন গুলো অ্যাপ্লাইও করতে পারতেছি, আবার হচ্ছে যে অপশন গুলোকে রিমুভও করতে পারতেছি। তো তিনটা অপশন আমরা দেখলাম। আবার এখানে আমাদের এই যে স্ট্রিক্ট থ্রোট যেটা আছে, তো এটার মাধ্যমে মূলত আমরা আমাদের কোনো কন্টেন্টের ওপরে জাস্ট একটা লাইন ইয়ে করে দিতে পারি। যেমন ধরুন ওই কোনো লেখা ভুল হলে যে এরকম আমরা লাইনটাকে এক টানে কেটে দিই, তো ওই রকম যদি আমরা চাই তাহলে এই অপশনটা আমরা অ্যাপ্লাই করতে পারি। জাস্ট লেখাগুলো সিলেক্ট করে এর ওপরে ক্লিক করলে দেখবেন এটার ওপর দিয়ে আমাদের এরকম টান পড়ে যাবে। তো এটা হচ্ছে যে আমাদের স্ট্রিক্ট থ্রোট আর কি। আবার এখানে আমাদের আরো দুইটা অপশন আছে, এই যে এক্স, এটাকে বলা হচ্ছে যে সাবস্ক্রিপ্ট আর এটাকে বলা হচ্ছে যে সুপারস্ক্রিপ্ট। তো সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট এগুলো মূলত ব্যবহার করা হয় হচ্ছে যে কোনো কন্টেন্টকে লাইন থেকে একটু উপরে বা একটু নিচে পজিশন করার ক্ষেত্রে আমরা হচ্ছে যে সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্ট ইউজ করি। তো এই অপশনগুলো বেশিরভাগ ক্ষেত্রে আপনার গাণিতিক কন্টেন্টের আপনার বেশি ব্যবহার করা হয়। যেমন ওই যে পাওয়ার টাইপের, যেমন স্কোয়ার, কিউব, এই ধরনের কোনো কন্টেন্ট নিয়ে যদি আমরা কাজ করতে চাই, তাহলে দেখা যায় যে এই সুপারস্ক্রিপ্ট সাবস্ক্রিপ্টটা ব্যবহার করতে পারি। যেমন ধরেন আমরা হয়তো বা এখানে ধরুন এক্স বা স্কোয়ার এইরকম হয়তো আমি দিয়ে দিচ্ছি। তারপরে বা ধরুন আমরা এই যে a+b² সূত্র যেটা আছে এটা যদি লিখি,
ধরেন এইরকম। তো এইখানে এখন এই যে স্কোয়ার আমরা যেটা দিছি 2, তো এটা তো অ্যাকচুয়ালি এই লাইনে এটাকে স্কোয়ার হিসেবে কিন্তু বোঝা যাচ্ছে না। তো আমাদের এই যে এইটা যদি আমার এখান থেকে একটু ওপরে উঠে থাকতো তাহলে বোঝা যাবে যে হ্যাঁ এটা হচ্ছে যে আমাদের এইটার স্কোয়ার হিসেবে কাজ করতেছে। তো এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা যেইটাকে শুধুমাত্র উপরে চাচ্ছি সেই কন্টেন্টটা এইভাবে মাউসের মাধ্যমে সিলেক্ট করব। করার পরে এখান থেকে দেখেন আমাদের এই যে দুটো অপশন, সাবস্ক্রিপ্ট সুপারস্ক্রিপ্ট। তো উপরে চাইলে আমরা ইউজ করব এই যে সুপারস্ক্রিপ্ট। তো এখন আমি এই যে সুপারস্ক্রিপ্টে ক্লিক করলে আমার ওই লেখাটা উপরে উঠে যাবে। এই যে এখন কিন্তু এটা কিন্তু আমার পাওয়ার হিসাবে বুঝতে সুবিধা হচ্ছে যে এই অংশটুকু এখন আমার এটা পাওয়ার হিসাবে আছে আর কি, এরকম। তো এইভাবে আমরা এগুলোকে জাস্ট সিলেক্ট করে যতটুকু অংশ আমি সুপারস্ক্রিপ্ট করতে চাচ্ছি সেইটুকু অংশই শুধুমাত্র সিলেক্ট করে আমরা হচ্ছে যে এখান থেকে সুপারস্ক্রিপ্ট দিয়ে দেবো। তাহলে এটা আমাদের উপরে চলে যাবে। এটাও সুপারস্ক্রিপ্ট করার দরকার, তাহলে এটাকে আমরা সুপারস্ক্রিপ্ট করে দিলাম। তো এই ধরনের কাজের ক্ষেত্রে আমরা এই অপশনগুলো আমরা ব্যবহার করে থাকি। আবার সাবস্ক্রিপ্ট যদি করতে চাই, যেমন ধরুন আমি এইটুকু অংশকে আমি লাইন থেকে একটু নিচে নিব, তাহলে আমাদের এখান থেকে এই যে সাবস্ক্রিপ্ট যে অপশনটা আছে, তো সাবস্ক্রিপ্টে ক্লিক করলে তখন দেখবেন ওইটুকু অংশ আমাদের একটু লাইন থেকে একটু নিচে চলে আসবে। তো এইভাবে আমরা হচ্ছে যে সুপারস্ক্রিপ্ট এবং সাবস্ক্রিপ্ট অপশনটা আমরা ব্যবহার করতে পারি। তারপরে ধরুন আমাদের এখান থেকে উপরে আসি একটু, আমরা এই অপশনগুলো আমরা পরে আসতেছি। এখানে আমাদের আরো দুইটা অপশন আছে, একটা ফন্টের অপশন। তো আমাদের এই পেজে আমরা যে কন্টেন্ট গুলো নিছি, তো এই কন্টেন্ট গুলোর ডিফল্ট একটা ফন্ট ধরে আছে। সেই ফন্টের নাম হচ্ছে যে ক্যালবেরি বডি ফন্ট। তো এই যে এই ক্যালবেরি বডি ফন্ট, তো ফন্টের কাজ হচ্ছে যে কন্টেন্টের স্টাইলটা চেঞ্জ করা। যেমন ক্যালবেরি ফন্টে আমাদের কন্টেন্টটা এইরকম স্টাইলে আছে। এখন আমি যদি চাই যে এইখানে আমি এই লেখাগুলোর স্টাইল একটু চেঞ্জ করব, ফন্ট স্টাইল, তাহলে আমি যে লেখাগুলোর ফন্ট স্টাইল চেঞ্জ করতে চাচ্ছি শুধুমাত্র সেই লেখাগুলোকে আমরা এইভাবে একটু সিলেক্ট করব। লেখাগুলোকে সিলেক্ট করার পরে আমরা চলে যাব হচ্ছে যে এই ফন্ট গ্রুপের এই যে ফন্ট অপশন। তো এইখানে আমাদের ওয়ার্ড অ্যাপ্লিকেশনে অসংখ্য ফন্ট দেওয়া আছে। এইভাবে ডিফল্ট ভাবে দেখেন অসংখ্য ফন্ট আছে। তো এই ফন্ট গুলোর ভিতর থেকে আমরা যে কোনো একটা ফন্ট আমরা ব্যবহার করতে পারি। তো এর ভিতরে আপনার ইংলিশ ফন্টও আছে, বাংলা ফন্টও আছে। তো এখন আপনি যখন ইংলিশ কন্টেন্ট নিয়ে কাজ করবেন তখন এখান থেকে ইংলিশ ফন্ট গুলো সিলেক্ট করবেন। যখন আপনি বাংলা ফন্ট নিয়ে ডকুমেন্টে যখন বাংলা ফন্ট নিয়ে কাজ করবেন তখন এখানে আপনার বাংলা যে ফন্ট গুলো আছে, যেমন এই যে নিকো, সেটা বাংলার ক্ষেত্রে ব্যবহার হয়, তখন আপনি নিকোশ ফন্টটা ব্যবহার করতে পারেন এইরকম। তো এখানে ধরুন আমরা যদি এখন এই যে যে কোনো একটা ফন্ট একটু চেঞ্জ করে দিতে দেখাই, যেমন এই যে এজেন্সি এফবি ফন্ট একটা আছে এখানে। তো দেখেন এটা যদি অ্যাপ্লাই করে দিই তাহলে দেখেন আমাদের কিন্তু এই যে ফন্টের স্টাইল চেঞ্জ হয়ে গেছে। আগে আমাদের নর্মাল এই যে এরকম স্টাইল ছিল, এখন দেখেন আমি এইটুকু অংশ সিলেক্ট করে শুধু ফন্ট চেঞ্জ করছি, যার কারণে এইটুকু অংশের ফন্ট স্টাইলই কিন্তু আমাদের চেঞ্জ হয়ে গেছে। তো আমরা যে ফন্ট ইউজ করব সেই ফন্টে যে রকম স্টাইল সেই স্টাইলটাই আমাদের এই কন্টেন্টের ওপরে অ্যাপ্লাই হবে। আবার এটা যদি আবার চেঞ্জ করতে চাই তাহলে এই লেখাগুলোকে আগে এইভাবে সিলেক্ট করে নেব আমরা। এইভাবে সিলেক্ট করে নিলাম, নেওয়ার পরে ফন্ট অপশনে গেলাম। তো আপনার যদি ফন্টের নাম মুখস্থ থাকে তাহলে সরাসরি এখানে লিখলে আপনার ওই ফন্টটা অটোমেটিক এখানে চলে আসবে। আর যদি নাম মুখস্থ না থাকে তাহলে আপনাকে এখান থেকে খুঁজে দেখে নিতে হবে যে আপনি কোন ফন্টটা ব্যবহার করতে চাচ্ছেন এইরকম। যেমন ধরুন আমি এই যে এই ফন্টটা যদি ব্যবহার করতে চাই তাহলে এর উপর ক্লিক করলাম, করলে দেখেন অটোমেটিক আমাদের এই যে ফন্টের স্টাইলটা কিন্তু চেঞ্জ হয়ে গেল। তো এই ফন্টের মাধ্যমে আমরা আমাদের কন্টেন্টের স্টাইল গুলো একটু চেঞ্জ করে নিতে পারি আর কি। এটা কি বোঝা গেছে?
জি স্যার। এটা দেখেন। আবার এইখানের পাশে আমাদের একটা ফন্ট সাইজ। তো ধরুন আমাদের এইখানে যে লেখাগুলো আছে বা কন্টেন্ট গুলো আছে, তো এই কন্টেন্ট গুলো আমাদের এইখানে ধরুন একটা সাইজ দিয়ে আছে, ডিফল্ট একটা সাইজ থাকে। তো এখন আমি যদি চাই কন্টেন্টের সাইজ গুলো আমি একটু কমাবো বা একটু বাড়াবো, তাহলে সেই ক্ষেত্রে আমরা এই কন্টেন্ট গুলোকে সিলেক্ট করে এই ফন্ট সাইজ থেকে এখানে দেখেন অনেক ধরনের ফন্ট সাইজ আছে, সর্বোচ্চ 72 পর্যন্ত এখানে দিয়ে আছে। তো চাইলে আপনি এর উপরেও নিতে পারবেন। আপনার যদি 72 ফন্ট সাইজের চাই তো আরো বড় লাগে, তাহলে আপনি এইখানে ক্লিক করে এটা লিখতে পারবেন যে 100 200 এর ভিতরে বক্সের ভিতরে লিখে দিতে পারবেন। তো সেক্ষেত্রে ধরেন আমাদের 18 আছে, আমি হয়তো বা চাচ্ছি যে এটাকে 15 পিক্সেল করব। তো 15 কিন্তু এর ভিতরে নাই, এখানে দেখেন 14 16 18 20 এইরকম করা আছে, কিন্তু আমার দরকার হতো বা 15। তাহলে আমি এই বক্সের ভিতরে ক্লিক করে এই যে পয়েন্টারটা নিব, নিয়ে আমরা এখানে লিখে দিব যে আমার কত ফন্ট সাইজ দরকার, 15 ফন্ট সাইজ দরকার। তাহলে এখানে আমরা এই যে 15 লিখে দিলাম, দিয়ে কিবোর্ড থেকে ইন্টার দিব। লেখা তো অবশ্যই সিলেক্ট থাকতে হবে, আপনার এই লেখাগুলো সিলেক্ট থাকতে হবে। লেখা সিলেক্ট করে তারপরে ফন্ট অপশনে গিয়ে আমি ফন্টের কতটুকু সাইজ চাচ্ছি সেটা লিখে কিবোর্ড থেকে ইন্টার বাটনে চাপ দিলেই তখন আমাদের এই যে লেখার সাইজটা আমাদের কিন্তু ছোট হয়ে যাবে। এই যে এই লেখার চাইতে এই লেখা কিন্তু এখন ছোট। আরো যদি ছোট চাই তাহলে আরো আমরা এখানে কম করে লিখে দিতে পারি, দিয়ে আমরা ইন্টার দিলে এটা আরো ছোট হয়ে যাবে। তো এইভাবে আমরা লেখার সাইজ, লেখার ফন্ট স্টাইল এখান থেকে চেঞ্জ করতে পারি, আবার লেখার সাইজটা আমরা এখান থেকে চেঞ্জ করতে পারি আমাদের ইচ্ছা মতো। এভাবে ফন্ট সাইজ, তারপরে ফন্ট স্টাইল, এগুলো আমরা আর এখান থেকে একটু একটু চেঞ্জ প্রশ্ন করে নেব। করি স্যার। হ্যাঁ, স্যার আমার এখানে ফ্রন্ট সাইড মানে সাইজটা 8 9 8 থেকে 11 12 পর্যন্ত ঠিক আছে, 13 নেই, 14 আছে, আবার 15 নেই, 16 এটা আছে, সবার 17। সবার ক্ষেত্রে ওইটা থাকে, আমার এখানে ওই রকমই আছে। আচ্ছা ঠিক আপনার এই আছে। ড্রপ ডাউনে ক্লিক করলে এখানে ডিফল্ট ভাবে ওই রকমই দিয়ে দেয়। ও, তো আপনি আচ্ছা। এগুলো যদি আপনি না চান, আপনার ইচ্ছা মতো যদি চান, তাহলে এই বক্সের ভিতরে ক্লিক করে আপনি আপনার মতো করে কত পিক্সেল চাচ্ছেন বা কত পিটি চাচ্ছেন সেটা এখানে লিখে দেবেন এই। থ্যাংক ইউ স্যার। আর এর পাশে আবার দুইটা আছে, একটা বড় আর একটা ছোট। তো এই দুইটার কাজও হচ্ছে যে ফন্টের সাইজ কম বেশি করা। তো এইগুলোতে ক্লিক করলে অ্যাকচুয়ালি 2 পিটি করে কম হয়, আবার 2 পিটি করে বেশি হয়। যেমন আমি এই লেখার যদি অল্প অল্প করে যদি সাইজ বাড়াতে চাই 2 পিটি করে, তাহলে লেখাটাকে সিলেক্ট করো, এই যে বড় যেটা আছে এটাকে বলা হচ্ছে যে ইনক্রিজ ফন্ট সাইজ। তো এর উপর ক্লিক করলে দেখেন এই যে 12 ছিল এখন 14 হয়ে গেছে, আবার ক্লিক করলাম 16 হয়ে গেল, আবার ক্লিক করলাম 18 হলো, আবার ক্লিক করলাম 20 হয়ে গেল। তো লেখা সিলেক্ট করে এর উপর ক্লিক করলে আপনার 2 পিটি করে ফন্ট সাইজ আপনার ইনক্রিজ হবে। আর এই ছোট এটা হচ্ছে যে ডিক্রিজ ফন্ট সাইজ। তো এর উপর ক্লিক করলে 2 পিটি করে ফন্ট সাইজ কমে যাবে। যেমন এখানে ক্লিক করলাম দেখেন এখন 18, আবার ক্লিক করলাম 14, আবার ক্লিক করলাম, আবার ক্লিক করতেছি, এইভাবে ফন্ট সাইজ 2 পিটি করে কম বেশি করা যাবে এই দুইটার মাধ্যমে। মানে এই দুইটার মাধ্যমে আমরা ফন্ট সাইজ কম বেশি করতে পারি। আর এইখানে আমরা আমাদের ইচ্ছা মতো একটা ফন্ট সাইজ দিয়ে করতে পারবো। তো বেশিরভাগ ক্ষেত্রে আমাদের এটাই কাজে লাগে, এই আর কি। তারপরে আমাদের এখানে আরেকটা অপশন আছে কেস চেঞ্জ। তো এই যে ডাবল যেটা আছে, তো কেস চেঞ্জ এর মাধ্যমে আমরা যেটা করে থাকি সেটা হচ্ছে যে অনেক সময় আমাদের এরকম প্রয়োজন পড়ে যে কন্টেন্ট গুলো দেখা যায় যে আমরা হয়তো বা চাচ্ছি যে কোনো একটা কন্টেন্ট এখানে ছোট হাতের আছে, কিন্তু আমি চাচ্ছি ওইটাকে বড় হাতের শো করাবো, বা বড় হাতের আছে ছোট হাতের করাবো, বা দেখা গেল যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর অথবা বড় হাতের চাচ্ছি, অথবা আমি এখানে কন্টেন্ট কপি পেস্ট করে এখানে নিয়ে নিছি, কিন্তু এখন এটার ফরম্যাটিংটা আমি করব। তো ফরম্যাটিং এ অথবা আমি চাচ্ছি যে আমার এখানে যতটুকু কন্টেন্ট আছে এই কন্টেন্ট গুলোর প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের হবে।
তাহলে সেক্ষেত্রে আমরা এই কন্টেন্ট এইভাবে সিলেক্ট করব। কন্টেন্ট সিলেক্ট করে আমরা এই যে ডাবল এ যেটা গেট চেঞ্জ এখানে ক্লিক করব। করলে এখানে আমাদের এই যে 5টা অপশন আমরা পাবো। তো দেন প্রথম অপশন আমরা এই যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড, এটা আমি ব্যবহার করি। তো এই ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এটার কাজ হচ্ছে যে আপনার প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটাকে বড় হাতে করে দেবে আর কি। তো আমরা এখন এই যে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ডে যদি ক্লিক করি, তাহলে দেখা যাবে যে এই যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর কিন্তু আমাদের বড় হাতে হয়ে গেছে। প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতে হয়ে গেছে। তো এইভাবে আমরা আমাদের কন্টেন্টের প্রথম অক্ষরগুলোকে বড় হাতের করে নিতে পারি। আবার যদি চাই যে না আমরা সবগুলো লেখাকে বড় হাতের করব, তাহলে দেখা গেল যে এইগুলো কন্টেন্ট সিলেক্ট করে তারপরে হচ্ছে যে এই গেট চেঞ্জ গিয়ে আপার কেস। তো আপার কেসে ক্লিক করলে এখন দেখেন সবগুলো লেখা বা সবগুলো ক্যারেক্টার আমাদের বড় হাতের হয়ে গেছে। আবার যদি চাই যে সবগুলোকে একবারে ছোট হাতের করব, বড় হাতের আছে আমি বড় হাতের চাচ্ছি না, ছোট হাতের করব, তাহলে এইভাবে আমরা সিলেক্ট করে গেট চেঞ্জ থেকে লোয়ার কেস, তো লোয়ার কেস যদি আমি দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে এই যে এখন সব লেখায় আমাদের কিন্তু ছোট হাতের হয়ে গেছে। তো এইভাবে আমরা লেখাগুলোকে ছোট হাতের, বড় হাতের, ইস ওয়ার্ড, ক্যাপিটালাইজ ইস ওয়ার্ড এগুলো করতে পারি। আর ডিফল্ট ভাবে আমাদের এই যে সেন্টেন্স কেস থাকে, সেন্টেন্স কেসের কাজ হচ্ছে যে গ্রামার অনুযায়ী দশমিকের পরের অক্ষরটাকে বড় হাতের করে দিবে, লেখার শুরুর অক্ষরটাকে বড় হাতের করবে, এইরকম বিষয় যেটা নর্মাল থাকে আর কি। আর আর একটা অপশন আছে আমাদের টুগল কেস। টুগল কেসটা এই ক্যাপিটালাইজ ইস ওয়ার্ডের বিপরীত। ক্যাপিটালাইজ ইস ওয়ার্ডে যেরকম আমাদের শুধুমাত্র প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা বড় হাতের হয়, আর গুগল ক্লাসের কি হবে, প্রথম ক্যারেক্টারটাই ছোট হাতের হবে আর বাকিগুলো হয়ে যাবে বড় হাতের। তা আমি যদি এখন এখানে গুগল ক্লাস করে দিই, তাহলে দেখেন এই যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষরটাই আপনার হচ্ছে যে ছোট হাতের থাকবে। আচ্ছা, গুগল কেসের ক্ষেত্রে আগে আপনাকে একটু ইয়ে করে নিতে হবে, আগে ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করে নিতে। তো আমরা যদি ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড করে নিই, তাহলে এরপরে আমি গুগল কেস যদি অ্যাপ্লাই করি তাহলে বিষয়টা বুঝতে সুবিধা হবে। এখন সরি, সবগুলো বড় হাতের হয়ে আছে। একটু ওয়েট করুন। এখন আমাদের এই যে প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম অক্ষর বড় হাতের, তো এখন আমি এটা সিলেক্ট করে এইখান থেকে আমি টুগল কেস করে দিই। তো টুগল কেস করে দিলে এখন দেখেন প্রত্যেকটা ওয়ার্ডের প্রথম ক্যারেক্টারটা ছোট হাতের আর বাকিগুলো কিন্তু বড় হাতের আছে। তো বাকিগুলো বড় হাতের, এটা ছোট হাত বড় হাত, ছোট হাতের বড় হাতে, এইরকম হয়ে যাবে আর কি। তো এই গুগল ক্লাসের এক্সাম্পলটা ইয়ে করার জন্য আগে আপনার ক্যাপিটালাইজ ইচ ওয়ার্ড এইটা ব্যবহার করতে হবে। তারপরে আপনি হচ্ছে যে ওই টুগল ক্লাসটা অ্যাপ্লাই করলে তখন এক্সাম্পলটা বুঝতে পারবেন আর কি। তো এই ছিল মোটামুটি আমাদের, এটা গেল। আর নিচে আমাদের আরো এই যে 3টা অপশন ছিল, এই 3টা অপশন আমরা বাদ দিয়েছিলাম। তো এই 3টা অপশনের ভিতরে আমাদের এই যে প্রথম এটা টেক্সট ইফেক্ট। তো টেক্সট ইফেক্টের কাজ হচ্ছে যে ধরেন এখানে রেডিমেড কিছু আমাদের টেক্সট ইফেক্ট স্টাইল আমরা পাবো। যেমন ধরেন আমাদের তো এগুলো নর্মাল স্টাইলের লেখা। তো এখন আমি যদি চাই যে কোনো একটা এই লেখাটাকে আমি একটু স্টাইলফুল করবো আর কি, মানে একটু ভালো একটা স্টাইল করব, তাহলে এই লেখাটাকে শুধু সিলেক্ট করে আমরা সিলেক্ট করে এই যে টেক্সট ইফেক্ট, তো এই টেক্সট ইফেক্টে যদি ক্লিক করি, করলে দেখেন এখানে আমাদের বেশ কয়েকটা ফরম্যাট দিয়ে আছে। তো এখন আমি এখান থেকে যে ফরম্যাটটা চাচ্ছি সেই ফরম্যাটের ওপরে শুধু ক্লিক করব, করলে ওই ফরম্যাটে আমার এই লেখাটা
কনভার্ট হয়ে যাবে। এই যে দেখেন আগে আমাদের নর্মাল স্টাইল ছিল, এখন কিন্তু আমি যে স্টাইলটা দিয়েছি সেই স্টাইলে কিন্তু এটা দেখেন একটা আলাদা একটা স্টাইল কিন্তু নিয়ে নিছে। তো আমরা যদি এরকম একটু আলাদা একটু স্টাইলের যদি কোনো কন্টেন্ট আমরা মানে কন্টেন্টে যদি অ্যাপ্লাই করতে চাই, তাহলে সেটা সিলেক্ট করে এইখান থেকে আমরা হচ্ছে যে এইখান থেকে এই অপশনটা আমরা এগুলো আমরা ব্যবহার করতে পারি। তো যেটা দিয়ে দিব সেই অনুযায়ী আমাদের এই যে লেখার স্টাইলটা একটু চেঞ্জ হবে আর কি। আর এইটা হচ্ছে যে আমাদের টেক্সট হাইলাইট কালার। তো টেক্সট হাইলাইট কালার বলতে আমরা অনেক সময় যে যখন কোনো বইয়ে হোক কোনো ইম্পর্টেন্ট লাইন থাকে, তখন সেই লাইনটাকে কিন্তু আমরা এরকম মার্কার দিয়ে একটু হাইলাইট করে রাখি। তো এটাকে টেক্সট হাইলাইট কালার বলা হচ্ছে। জাস্ট লেখার নিচে একটু কালার পড়ে যাবে। তো আমরা আমাদের ডকুমেন্টে যদি এরকম চাই, তাহলে যেটুকু চাচ্ছি সেইটুকু অংশ এইভাবে সিলেক্ট করব, করার পরে এই যে টেক্সট হাইলাইট থেকে আমরা এই যে কোনো একটা হাইলাইট কালার, এখানে অনেক ধরনের হাইলাইট কালার আছে, যে কালারটা ভালো লাগে সেটা আমরা ব্যবহার করতে পারি। তো এইভাবে আমরা এই যে হাইলাইট কালার দিয়ে দিতে পারি, এটাকে টেক্সট হাইলাইট কালার বলা হয়। আর আমরা যদি আবার হাইলাইট কালার না চাই, তাহলে লেখাটাকে এইভাবে সিলেক্ট করে এইখান থেকে আমরা নো কালার করে দিব, এই যে নো কালার। তো নো কালার করে দিলে তখন আবার আমাদের হাইলাইট কালারটা থাকবে না। আর এটা হচ্ছে তো আমাদের ফন্ট কালার, মানে আমাদের এই লেখাগুলোর কালার। তো লেখার কালার আমাদের ডিফল্ট ভাবে ব্ল্যাক আছে। তো আমরা যদি চাই যে অন্য কোনো কালার দিব, তাহলে এখান থেকে আমরা যে লেখার যতটুকু কালার চেঞ্জ করতে চাচ্ছি সেইটুকু অংশ সিলেক্ট করব। মোট কথা এখানে যত অপশন আমরা দেখতেছি সব অপশনে অ্যাপ্লাই করার জন্য আপনাকে কন্টেন্ট আগে সিলেক্ট করতে হবে, করে তারপরে হচ্ছে যে এই অপশন গুলো ব্যবহার করতে হবে আর কি। তো আমি এই যে এই অংশটুকু এইভাবে সিলেক্ট করলাম, করার পরে এটার কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে এই যে এখান থেকে কালারে ক্লিক করে ডিফল্ট ভাবে আমাদের ব্ল্যাক কালার থাকে, এখন আমরা অন্য যে কোনো কালার নিতে পারি। জাস্ট কালারের উপর ক্লিক করলে আমাদের এই যে লেখার কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো যতটুকু অংশ আমরা চাচ্ছি সেইটুকু অংশের উপরে আমরা এটা নিয়ে নিতে পারি এবং তো এইভাবে এখান থেকে আমরা কালারটাও চেঞ্জ করে নেব। আর এখানে আমাদের এখানে আরেকটা অপশন আছে, এই যে ক্লিয়ার অল ফরম্যাটিং। এই যে রুলারের মতো একটা চিহ্ন আছে। তো এটার ইম্পর্টেন্ট একটা কাজ, এটা ইম্পর্টেন্ট একটা অপশন আর কি, এটার কাজটা অনেক ভালো। তো এটা আমাদের অনেক সময় কি হয় যে ধরুন আমি এইটুকু অংশ লেখা নিছি, কালার করে নিছি, তো এখন এইখান থেকে আমি যদি আবার কোনো কিছু লিখি, তাহলে দেখেন লেখাটা অটোমেটিক আমার ওই কালারে কিন্তু লেখা হচ্ছে। এই যে মানে ওই স্টাইলটা কিন্তু আমাদের অটোমেটিক এই লেখাগুলোতে অ্যাপ্লাই হয়ে যাচ্ছে। তা আমি চাচ্ছি যে আমি এইটুকু অংশ যা স্টাইল করছি করে নিছি, এরপরের থেকে আমি নর্মাল স্টাইল যেরকম হয় সেরকম ভাবে লিখবো। তাহলে আপনাকে যেটা করতে হবে, এরপরে কার্সরটা নেওয়ার পরে আপনি চাচ্ছেন যে এখন এই স্টাইলটা যেন আমার অ্যাপ্লাই না হয়, তখন কার্সরটা এখানে নিয়ে আমরা হচ্ছে যে এই যে ক্লিয়ার অল ফরম্যাট এই অপশনে ক্লিক করব। করলে আমার এখানে যে এই ফরম্যাটটা ধরে আছে, তো এই ফরম্যাটটা আর কাজ করবে না, এই স্টাইলের যে ফরম্যাটটা ধরে আছে এখানে ক্লিক করে দিলাম। তো দিলে এই ফরম্যাটটা আর আমাদের কাজ করবে না। এখন আমি যখন লিখবো, সরি, এটা আগে সিলেক্ট করে নিতে হবে, মানে এই যে অংশটুকু সিলেক্ট করে ক্লিয়ার অল ফরম্যাট করলে আমাদের এই যেটা ফরম্যাটটা ক্লিয়ার হয়ে গেল। এখন দেখেন আমি লিখলে এই যে নর্মাল লেখা যেরকম হয় ওই রকম নর্মাল লেখাই কিন্তু আমাদের এখানে আসতেছে। তো এইভাবে মূলত আমরা এই ক্লিয়ার অল, যেমন এই যে এখানে ধরুন এই স্টাইলটা আমার আছে, তো এরপরে যদি আমি লিখি বা ইন্টার দিয়ে নিচের লাইনেও যদি আসি,
এই লেখার পরে কার্সর রেখে ইন্টার দিলাম, দিয়ে যদি নিচের লাইনে যদি লেখা শুরু করি, তাহলে দেখেন ওই লেখার মতনই কিন্তু আমার এখানে লেখা হয়ে যাচ্ছে। কিন্তু আমি চাচ্ছি এটা যেন না হয়, যে আমি এখানে কার্সর রাখলাম, রাখার পরে একটা ইন্টার দিয়ে যখন নিচে আসলাম, আসার পরে এখান থেকে আমি নর্মাল ফরম্যাটে লিখব। তো সেই ক্ষেত্রে আমরা এখানে আহ, যে লেখাটা লিখবো, তখন আগে প্রথমত মাউস দিয়ে এইভাবে আগে সিলেক্ট করে নেবেন অংশটুকু, ওই পয়েন্টারটাকে এইভাবে আগে সিলেক্ট করে নিব, নিয়ে তারপরে আমরা এই যে ক্লিয়ার অল ফরম্যাট যে অপশনটা আছে, এর উপরে এখন যদি আমি ক্লিক করি, করলে আমাদের এই ফরম্যাটটা রিমুভ হয়ে যাবে। মানে এখান থেকে যে ফরম্যাটটা এখানে ধরে নিছিল সেই ফরম্যাটটা রিমুভ হয়ে গেল। এখন আমি লিখলে আমার এই যে নর্মাল লেখাটাই আমার আসবে এইরকম। এই তো এইভাবে মোটামুটি আমরা এই অপশনটা ব্যবহার করে আমাদের হচ্ছে যে ফরম্যাট যেটা ডিফল্ট ভাবে ধরে নেয় সেটাকে আমরা রিমুভ করে দিয়ে কাজ করতে পারবো আর কি। তো ফন্ট গ্রুপের মোটামুটি যে কয়টা অপশন ছিল আমাদের, সবগুলো তো আমরা দেখলাম। তো এগুলো অবশ্যই অ্যাপ্লাই করবেন। আর এই ফন্ট গ্রুপের মানে প্রত্যেকটা গ্রুপেরই এই রাইট কর্নারে দেখবেন একটা অ্যারো থাকে, এটাকে বলা হয় গ্রুপ সেটিং। তো আমাদের এই ফন্ট গ্রুপেরও এইখানে একটা অ্যারো আছে। তো এই অ্যারোতে যখন আমরা ক্লিক করব, করলে এখানে আমাদের এরকম একটা বক্স ওপেন হবে। তো এইখানে মূলত আহ, আমাদের এই যে যে অপশন গুলো আছে, এই অপশন গুলো এখানেও আছে। এর ভিতরে হয়তো বা এক্সট্রা আমাদের আরো কিছু অপশন থাকতে পারে, যেমন একটা ফন্ট, এই যে স্টাইল, সাইজ, তারপরে এই কালার টালার এগুলো চেঞ্জ করা। তো এখানে এক্সট্রা এই যে এগুলো একটু অপশন আছে। যেমন ধরেন এর আগে আমরা এখানে স্টিক থ্রো, সিঙ্গেল স্টিক থ্রোটা পাইছিলাম, এইখানে দেখেন ডাবল স্টিক থ্রো আছে। তারপরে এই যে স্মল ক্যাপ, অল ক্যাপ, হিডেন, এই ধরনের কিছু অপশন এখানে এক্সট্রা আছে। তো এগুলো একটু দেখে নিন, এই গ্রুপ সেটিং এ গিয়ে কিছু অপশন আমরা এক্সট্রা পাবো। তো সেগুলো একটু ব্যবহার করে নিতে আর কি। তো যেহেতু আজান দিচ্ছে, আমি একটু আবার বিরতি দিচ্ছি। আর নামাজ পড়ে এসে তারপরে আবার আমরা ক্লাস শুরু করবো। আসসালামু আলাইকুম। আচ্ছা, আমরা এখান থেকে ফন্ট গ্রুপের গুলো তো দেখে নিলাম। এখন আমরা এখানে এই যে ক্লিপবোর্ড গ্রুপে আমাদের কিছু অপশন আছে, যেমন বেসিক অপশন যে কপি পেস্ট কাট, এগুলোর কাজকে একটু দেখি। যেমন ধরুন আমরা যদি চাই যে যে এখানে যে কন্টেন্ট আছে, এই কন্টেন্টটা আমি এখানেও থাকবে এবং এটার হুবহু আমরা একটা কপি করে অথবা এখানে পেস্ট করে দিব। তো সেই ক্ষেত্রে আমরা এই কন্টেন্টটাকে এইভাবে সিলেক্ট করে যে এখান থেকে আমরা কপি করতে পারি, যে কপি, বা রাইট বাটন ক্লিক করলেও আমরা কপি অপশন পাবো, এই যে কপি অপশন। তো কপি করলে এটার একটা ডুপ্লিকেট তৈরি হয়ে গেল। হয়ে যাওয়ার পরে এখন যেখানে আমি চাচ্ছি এটাকে রাখবো, সেখানে গিয়ে কার্সর রেখে আবার রাইট বাটন ক্লিক করলেও হবে, বা আমরা এখানে এই যে পেস্ট অপশন আছে এখানে ক্লিক করলেও হবে। তো আমি রাইট বাটন ক্লিক করে এখন যদি এখান থেকে যে পেস্ট করে দিই এটাও হবে, বা আমরা এখান থেকে এই যে পেস্ট বাটনে ক্লিক করলে আমাদের এখানে কন্টেন্টটা পেস্ট হয়ে যাবে। তো এইভাবে আমরা একটা কন্টেন্টকে কপি করে এক জায়গায় থেকে আরেক জায়গায় পেস্ট করে দিতে পারি। তো এটা গেল কপি পেস্টের কাজ। আর কাট অপশনের কাজ হচ্ছে যে, ধরুন আমার এইখানে এই কন্টেন্টটা আছে, আমি এইখান থেকে এটাকে একবারই তুলে নিয়ে যাব, মানে এটাকে আর এখানে রাখবো না। কপি করলে তার কিন্তু একটা অংশ এখানে থাকে, আর একটা অংশ আমাদের এখানে যেখানে দরকার সেখানে আমরা পেস্ট করে দিচ্ছি। আর কাটের অপশন হচ্ছে যে এখান থেকে আমি যদি এটাকে কাট করি, তাহলে এখান থেকে পুরো অংশটুকুই রিমুভ উঠে আসবে। যেমন এই যে কাট করে দিই, আমি এই যে কাট করলাম, ওইখানে কিন্তু আর কন্টেন্টটা নাই। তো এখন আমার আবার যেখানে এটা দরকার সেইখানে গিয়ে আমি হচ্ছে যে কার্সরটা রেখে এখন এই যে পেস্টে ক্লিক করলে তখন আবার ওইটা আমাদের এখানে চলে আসবে। তো এইভাবে কপি পেস্ট বা কাট পেস্ট এই অপশন গুলো
মূলত আমরা কাজ করে থাকি আর কি। কপি পেস্ট কাট এই তিনটা অপশন গেল। আর এইখানে আমাদের আরেকটা অপশন আছে ফরম্যাট পেইন্টার। তো ফরম্যাট পেইন্টারের কাজ হচ্ছে যে আমরা এর আগে এই যে কন্টেন্টকে শুধু কপি করছিলাম, এই যে কন্টেন্ট গুলোকে। তো কন্টেন্ট কপি করলে আমাদের তো কন্টেন্ট সহ আরেক জায়গায় আমরা পেস্ট করতে পারি। কিন্তু আমি যদি চাই যে এরকম, যে ধরুন আমি এইখানে একটা কন্টেন্টের একটা স্টাইল করে নিলাম, যে এটাকে বোল্ড করলাম, এটাকে একটু কালার করে দিলাম, এরকম আন্ডারলাইন দিয়ে দিলাম। তো এই ধরনের হয়তো বা কিছু স্টাইল করে নিয়েছি। এখন ধরুন এই কন্টেন্টের যে স্টাইলটা আছে, আমি চাচ্ছি সেই স্টাইলটাকে কপি করবো, কন্টেন্টটা না। আমরা এর আগে কন্টেন্ট কপি করা দেখছি, যে কন্টেন্ট সিলেক্ট করে কপি করলে কপি হয়ে একটা ডুপ্লিকেট তৈরি হয়ে যায়, তারপরে যেখানে দরকার সেখানে পেস্ট করে দিই। কিন্তু আমি চাচ্ছি যে এই কন্টেন্টে আমরা যে স্টাইল অ্যাপ্লাই করছি, এই স্টাইলটাকে কপি করব, করে স্টাইলটাকে হয়তো বা আমি আমার এই ডকুমেন্টের কোনো একটা কন্টেন্টের উপরে অ্যাপ্লাই করে দেব। তো সেই ক্ষেত্রে আমরা কোনো কন্টেন্টের স্টাইল যখন কপি করতে যাব, তখন সেই কন্টেন্টকে আগে এইভাবে সিলেক্ট করে নিব। তো এই স্টাইলকৃত কন্টেন্ট আমি সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমরা এই যে ফরম্যাট পেইন্টার এর ওপর ক্লিক করলে এই কন্টেন্টের স্টাইলটা কপি হয়ে যাবে। তারপরে এখন এটাকে আমি যে কন্টেন্টের উপর অ্যাপ্লাই করতে চাচ্ছি, সেই কন্টেন্টকে শুধু এইভাবে সিলেক্ট করে ছেড়ে দেবো। তখন এই কন্টেন্টের উপর অ্যাপ্লাই করতে চাচ্ছি, যা সেটা সিলেক্ট করে আমি ছেড়ে দিলাম। দিলে দেখেন হুবহু এই স্টাইলটাই কিন্তু আমার এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। আমার কিন্তু কন্টেন্ট কপি হয়নি, জাস্ট কন্টেন্টের স্টাইলটা কিন্তু কপি হয়ে আমাদের এখানে অ্যাপ্লাই হয়ে গেছে। তো এভাবে আমরা আমাদের কোন একটা কন্টেন্টের স্টাইলকে কপি করে আর একটা কন্টেন্টে আমরা অ্যাপ্লাই করে দিতে পারি এই ফরম্যাট পেইন্টার অপশনের মাধ্যমে। তো এটার জন্য তেমন কঠিন কিছু না, জাস্ট আমরা যে কন্টেন্টের স্টাইল কপি করতে চাচ্ছি সেই কন্টেন্টটাকে এইভাবে সিলেক্ট করব, করে ফরম্যাট পেইন্টারে ক্লিক করব, করলে এটা আমাদের কপি হয়ে গেল। এখন যেখানে আমি এটাকে পেস্ট করতে চাচ্ছি সেই কন্টেন্টের ওপরে গিয়ে জাস্ট সিলেক্ট করে ছেড়ে দেব। মানে কন্টেন্টটা মাউস দিয়ে সিলেক্ট করে ছেড়ে দেব, দিলে অটোমেটিক দেখবেন ওই স্টাইলটা আমাদের ওই কন্টেন্টের ওপরে অ্যাপ্লাই হয়ে যাবে। তো এই ছিল আমাদের এই ক্লিপবোর্ডের কাজ। ক্লিপবোর্ডে 4টা অপশন থাকে। আর ক্লিপবোর্ড সেটিং এ আমাদের তেমন কিছু নাই, এটার ইয়েটা ইয়ে নাই। তাহলে আমাদের হোম ট্যাবের এই দুইটা গ্রুপ হয়ে গেল, ক্লিপবোর্ড গ্রুপ আর হচ্ছে যে ফন্ট গ্রুপ। এখন আমরা আসবো এই যে প্যারাগ্রাফ গ্রুপে। তো প্যারাগ্রাফ গ্রুপে আমাদের অনেকগুলো অপশন আছে। তো আমরা এখান থেকে একটু দেখি অপশনগুলো। যেমন ধরেন প্যারাগ্রাফ গ্রুপে আমাদের প্রথম এই যে অপশন আছে অ্যালাইনমেন্ট। তো আমরা যখন আমাদের কন্টেন্ট গুলোকে অ্যালাইনমেন্ট করতে যাব, তখন আমাদের এই প্যারাগ্রাফ গ্রুপ থেকে আমাদের এই অপশনগুলো অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরেন এখানে আমাদের এটা টেক্সট আছে। তো এই টেক্সটটা আমাদের কিন্তু ফুল ডকুমেন্ট নাই, জাস্ট অর্ধেক হয়ে আছে। তো আমি এই লেখাটাকে সিলেক্ট করে এটা এখন অ্যালাইনমেন্ট হয়ে আছে লেফটে, আমি চাচ্ছি এটাকে সেন্টারে নিব বা রাইটে নিব এটার পজিশন। তাহলে আমরা এই লেখাগুলোকে আগে সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে যে ডিফল্ট অ্যালাইনমেন্ট লেফট আছে আমরা সেন্টার দিয়ে দিলাম। সেন্টার দিয়ে দিলে আমাদের লেখাটা কিন্তু সেন্টারে চলে আসবে। আবার যদি কোনো লেখাকে যদি রাইটে চাই, জাস্ট লেখাটাকে আমরা সিলেক্ট করব, করার পরে জাস্ট রাইটে ক্লিক, অ্যালাইনমেন্ট রাইট দিয়ে দিলে সেই লেখাটা আমাদের রাইট চলে যাবে। তো আমাদের ডকুমেন্টে আমরা যে কোনো লেখাকে এভাবে সিলেক্ট করে অ্যালাইনমেন্ট রাইট দিয়ে এই যে রাইটে চলে গেল, লেফটে দিলে লেফটে, সেন্টারে দিলে সেন্টার, এরকম। তো এইভাবে আমরা আমাদের ডকুমেন্টে আমরা এরকম কিছু টেক্সটকে আমরা অ্যালাইনমেন্ট করে নিতে পারি। আমাদের আরেকটা এলিমেন্ট আছে জাস্টিফাই।
তো এই অ্যালাইনমেন্টটা আমাদের এইরকম মাল্টিপল লাইনের ক্ষেত্রে আমাদের ব্যবহার করা হয়। যেমন এটা একটা প্যারাগ্রাফ, তো এই প্যারাগ্রাফের এই লেফট পাশের লাইনগুলো দেখেন সব সমান, আর রাইট পাশের লাইনগুলো কিন্তু কোনোটা বড় কোনোটা ছোট এরকম আছে। কিন্তু আমি চাচ্ছি যে দুই পাশের প্যারাগ্রাফের দুই পাশের লাইনগুলোই সমান থাকবে, লেফটও এরকম সমান থাকবে, রাইটও এরকম সমান থাকবে। তো সেই ক্ষেত্রে আমরা হচ্ছে যে এই কন্টেন্ট সিলেক্ট করে আমরা প্যারাগ্রাফ গ্রুপ থেকে আমরা এটা দিয়ে দিব জাস্টিফাই। তো আমরা যদি জাস্টিফাই ক্লিক করি, করলে আমাদের এই অটোমেটিক আমাদের এই প্যারাগ্রাফের সবগুলো লাইন কিন্তু সমান হয়ে গেছে। এই যে লেফটেও সমান হয়েছে হয়েছে আবার হচ্ছে যে রাইটেও কিন্তু সমান হয়ে গেছে। তো আমাদের এই চারটা এলিমেন্ট আছে, লেফট, সেন্টার, রাইট আর হচ্ছে যে জাস্টিফাই। তো যখন যেটা প্রয়োজন পড়বে সেটা অ্যাপ্লাই করে আমরা কাজ করে নেব আর কি। এরপরে আমাদের অপশন আছে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং। তো এটাও ইম্পর্টেন্ট একটা বিষয় যে আমরা যে এই যে প্যারাগ্রাফ গুলো নিই, যেমন এটা একটা প্যারাগ্রাফ, এইটা একটা প্যারাগ্রাফ, তারপরে এই যে এটা একটা প্যারাগ্রাফ। তো এই প্রত্যেকটা প্যারাগ্রাফের নিচে দেখবেন একটু ডিফল্ট ভাবে স্পেস থাকে। যেমন ধরেন এই যে শেষের লাইনটা সিলেক্ট করলে দেখেন এই লাইনের নিচে কিন্তু অনেক গ্যাপ। তো এই গ্যাপটা থাকার কারণে কি হয় যে প্যারাগ্রাফ গুলোর ভিতরে এরকম একটা নির্দিষ্ট গ্যাপ পড়ে, যাতে বোঝা যায় যে এটা একটা প্যারাগ্রাফ, এটা একটা প্যারাগ্রাফ। কিন্তু আপনি যদি চান যে না আমি প্যারাগ্রাফের আগে বা পরে কোনো গ্যাপ রাখবো না, বা গ্যাপ রাখলেও সেটা আমার মতো একটা মাপ দিয়ে আমি গ্যাপ দিব, তো এরকম প্যারাগ্রাফের আগে পরের যে স্পেসটা এটা ম্যানেজ করা, বা আমাদের এই প্যারাগ্রাফের ভেতরে যে লাইন গুলো থাকে, যে এটা একটা লাইন, এটা একটা লাইন, এটা একটা লাইন, তো এই লাইনগুলোর ভেতরেও দেখেন একটা স্পেস থাকে, যে প্রত্যেকটা লাইনের ভেতরে একটা নির্দিষ্ট স্পেস আছে। তো এই লাইন স্পেস গুলো কাস্টমাইজ ম্যানেজ ম্যানেজ করা, মানে প্যারাগ্রাফ স্পেস এবং লাইন স্পেস এইগুলো যদি আমরা ম্যানেজ করতে চাই, তাহলে আমাদের এই প্যারাগ্রাফ গ্রুপের এই লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং অপশনটা অ্যাপ্লাই করতে হবে। যেমন ধরেন আমি যদি এখানে এই লেখাগুলো সিলেক্ট করে লাইন এন্ড প্যারাগ্রাফ স্পেসিং এ ক্লিক করি, করলে আমাদের এইখানে এই যে অনেকগুলো লাইন স্পেসিং ফরম্যাট এখানে দিয়ে আছে। মানে আমি যেটা ব্যবহার করতেছি সেই অনুযায়ী আমার এই লেখার মাঝখানে কিন্তু স্পেসটা নিচ্ছে। তো এখন আমরা যদি চাই যে না এই ফরম্যাট গুলো আমি নিব না, আমি আমার মতো একটা স্পেস দিব, তাহলে প্যারাগ্রাফ এন্ড লাইন স্পেসিং এ ক্লিক করার পরে এই যে এখানে আমাদের একটা অপশন আছে লাইন স্পেসিং অপশন। তো এখানে ক্লিক করলে একটা বক্স ওপেন হবে, আমাদের এই যে এরকম একটা বক্স ওপেন হবে। তো এই বক্সটা মূলত আমাদের এই যে প্যারাগ্রাফ গ্রুপের এই যে এই অ্যারোতে ক্লিক করলে ওপেন হয় ওই সেম বক্সই। এই প্যারাগ্রাফ গ্রুপের এই যে সেটিং যে অ্যারোটা আছে, এখানে ক্লিক করলে আমরা ওই বক্সটাই পাবো। তো এইখানে দেখেন আমাদের একটা স্পেসিং একটা গ্রুপ আছে, এই যে স্পেসিং। তো এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে যে বিফোর আফটার। তো এই বিফোর আফটারটা মূলত প্যারাগ্রাফের আগে পরের আগে এবং পরের স্পেস নিয়ে কাজ করে। হুম। আর এখানে লাইন স্পেসিংটা মূলত লাইনের ভিতরের স্পেস গুলো নিয়ে কাজ করে আর কি। তো আমরা যদি এই লাইনের ভিতরের স্পেস একটু কম করতে চাই, তাহলে আমরা এই লাইন স্পেসে এসে এখানে দেখেন 1.8 দিয়ে আছে, আমি যদি আরো কম চাই আরো এইভাবে কম করে দিতে পারবো। তো এখানে ক্লিক করলে এখানে ডিফল্ট কিছু ফরম্যাট আছে। তো এই ফরম্যাট গুলো যদি না চাই, তাহলে এগুলো সিলেক্ট করার দরকার নাই, আমরা সরাসরি এই লাইন স্পেসিং এর এইখানে আমরা কতটুকু স্পেস চাচ্ছি সেই জায়গাতে গিয়ে এটা বলে দিয়ে ওকে করে দেব। করে দিলে তখন দেখবেন এই লাইনের ভিতরে আমাদের ওই পরিমাণ স্পেস নিয়ে নেবে। আগের সাথে কিন্তু এখন একটু স্পেস কিন্তু কমে গেছে।
যেহেতু আগে আমাদের 1.8 ছিল, এখন আমি 1 করে দিছি, যার কারণে ওইখানে কিন্তু আমাদের স্পেসটা একটু কমে গেছে আমাদের। তো এইবার আবার আরো যদি কমাতে চাই, সিলেক্ট করে এখান থেকে আমরা এখানে আরো কম করে দিতে পারি। যে ধরেন আমি 0.8 শুধু দিয়ে দিলাম, 1 না দিয়ে, দিয়ে ওকে করে দিই, দেখেন আরো কমে গেল। তো এইভাবে আমরা এই যে আমাদের লাইনের ভেতরের যে স্পেসটা, তো সেই লাইনের ভেতরের স্পেসটা আমরা, যে প্যারাগ্রাফের লাইনের ভেতরের স্পেস আমরা রিমুভ করতে চাচ্ছি, সেই প্যারাগ্রাফটাকে আমরা এভাবে সিলেক্ট করে তারপরে প্যারাগ্রাফ গ্রুপের প্যারাগ্রাফ অ্যান্ড লাইন স্পেসিং, তারপরে এই যে লাইন স্পেসিং অপশন, এখানে গেলেও হবে, বা সরাসরি আপনি এই অ্যারোতে ক্লিক করে এই স্পেসিং অপশনে এসে এখান থেকে আমরা লাইন স্পেসিংটা আমরা কম করে দিতে পারি। আবার আম, আমাদের এই যে প্যারাগ্রাফের আগে এবং পরে, তো ডিফল্ট ভাবে প্রত্যেকটা প্যারাগ্রাফের এই যে আফটার অপশনে দেখেন 8 পিটি করে গ্যাপ থাকে প্রত্যেকটা প্যারাগ্রাফের, যার কারণে এই যে মাঝখানে একটু গ্যাপ হয়। তো এটা যদি আমরা 0 করে দিই, তাহলে দেখবেন একটা প্যারাগ্রাফ আরেকটা প্যারাগ্রাফের সাথে লেগে যাবে। তো আমি এই যে ওকে করে দিই, করে দিলে দেখেন এই যে গ্যাপটা কিন্তু রিমুভ হয়ে গেছে। এই প্যারাগ্রাফের পরে যে স্পেসটা ছিল, সেই স্পেসটা কিন্তু এখন আর নাই। তো এটা থাকা ভালো, এটা ডিফল্ট ভাবে যেটা আছে থাকুক। তো আমরা যদি আগে যদি কোনো স্পেস চাই, তাহলে সেটা আবার দিয়ে দিতে পারি। আগে স্পেস চাইলে আমরা এই যে বিফোরে কতটুকু স্পেস চাচ্ছি, সেটা মাপ আমরা এখানে দিয়ে দিব, দিয়ে ওকে করে দিই। করে দিলে দেখা যাবে যে এই যে প্যারাগ্রাফের ওপরে আমাদের একটা স্পেস নিয়ে নেবে। আমরা যে মাপের স্পেস দিব, সেই মাপের স্পেসটা আমাদের প্যারাগ্রাফের ওপরে নিয়ে নেবে। আর যদি কখনো রিমুভ করা লাগে, তাহলে আমরা এই প্যারাগ্রাফ সেটিং এ গিয়ে এখান থেকে এগুলো 0 করে দিতে পারি। 0 করে দিয়ে ওকে করে দিলে রিমুভ হয়ে যাবে। বা আমাদের এই যে এখানে এই ড্রপ ডাউনে ক্লিক করলেও এই যে এখানে দেখেন, এখন যেহেতু স্পেস দিয়ে আছে, যার কারণে আমার এখানে রিমুভ স্পেস দেখাচ্ছে। রিমুভ স্পেস বিফোর প্যারাগ্রাফ, রিমুভ রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ। তো এখন আমরা যদি এর উপর ক্লিক করি, তাহলে আমাদের আগের স্পেস রিমুভ হয়ে যাবে। এইখানে যদি ক্লিক করি, তাহলে প্যারাগ্রাফের পরের স্পেস রিমুভ হয়ে যাবে। আর যদি স্পেস না থাকে, তাহলে এখানে অ্যাড স্পেস দেখাবে, যে অ্যাড স্পেস বিফোর প্যারাগ্রাফ, অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ, এরকম। তো এই অপশনগুলো আমরা ব্যবহার করতে পারি। আর না হলে এই অ্যারোতে ক্লিক করে আমাদের এই স্পেসিং অপশনে এসে আমরা আমাদের মতো করে লাইনের স্পেস কত দিব, তারপরে প্যারাগ্রাফের আগে পরে কত স্পেস দিব, এগুলো সেট করে ওকে করে দিতে পারি। দিলে সেই অনুযায়ী আমাদের এখানে প্যারাগ্রাফের স্পেস, লাইন স্পেস এবং প্যারাগ্রাফের আগে পরে স্পেসটা নিয়ে নেবে। এই ছিল বিষয় আর কি। আর এইটা হচ্ছে যে আমাদের মূলত প্যারাগ্রাফের শেডিং অপশন আমরা বলতে পারি। যেমন ধরেন এটা একটা লাইন, তো এই লাইনটা আমাদের কিন্তু ডকুমেন্টের ফুল নাই, কিন্তু আমি চাচ্ছি এই লাইনের ব্যাকগ্রাউন্ডে যে কালারটা দিব, সেই কালারটা আমাদের একবারে এই লাইনের ফুল হয়ে থাকবে। মানে ফুল লাইন কালার চাইলে, ব্যাকগ্রাউন্ড কালার চাইলে আমরা হচ্ছে যে এইখান থেকে এই শেডিং অপশনটা অ্যাপ্লাই করতে পারি, এই প্যারাগ্রাফের শেডিং। তো শেডিং এ যদি আমরা ক্লিক করি, করলে আমাদের এখানে তো অনেকগুলো কালার আছে। তো আমরা যে কালারটা দিতে চাচ্ছি, সেই কালারটা অ্যাপ্লাই করলে সেই কালারটা আমাদের, এই যে দেখেন ডকুমেন্টের একবারে ফুল প্রথম থেকে শেষ পর্যন্ত কিন্তু নিয়ে গেছে। যদিও আমার কন্টেন্টটা কিন্তু ফুল না, কিন্তু ফুল নিয়ে নিছে। তো এটা আমাদের এই যে হাইলাইট কালারের সাথে একটু কনফিউজ হয়ে যায় অনেকের। হাইলাইট কালারটা হচ্ছে যে জাস্ট আপনি যতটুকু সিলেক্ট করবেন, সেইটুকুতে আপনার হাইলাইট কালারটা অ্যাপ্লাই হয়। এই যে আমি যতটুকু সিলেক্ট করছি, ওইটুকুতে হাইলাইট কালার অ্যাপ্লাই হয়েছে, এর কিন্তু বেশি না। কিন্তু এই যে শেডিং কালার যেটা, এইটা আপনি সবসময় ফুল হোয়াইটে থাকে। আপনার লেখা যদি একটাও থাকে, তারপরেও দেখবেন এই লেখা সিলেক্ট করে যখন শেডিং কালার দেবেন, তখন দেখবেন আপনার এটা ফুল লাইনে ব্যাকগ্রাউন্ড কালারটা নিয়ে নেবে। তো এটা হচ্ছে যে তফাৎ এই হাইলাইট কালার এবং শেডিং কালারের ভিতরে। তো আমাদের যদি কখনো এরকম প্রয়োজন পড়ে যে আমরা নির্দিষ্ট একটা লাইনের ব্যাকগ্রাউন্ড
ফুল হোয়াইট ব্যাকগ্রাউন্ড কালার চাচ্ছি, তাহলে সেটা প্যারাগ্রাফ থেকে এই শেডিং অপশনে এসে আমরা এটা দিয়ে দিব। আর যদি কালার অ্যাপ্লাই করার পরে যদি কালার না চাই, তাহলেও সেম বিষয়, এই শেডিং অপশন থেকে গিয়ে আমরা এই যে নো কালার করে দেবো। নো কালার করে দিলে তখন আবার কালারটা আমাদের থাকবে না। তো এইভাবে আমরা প্যারাগ্রাফের বা একটা নির্দিষ্ট কন্টেন্টের বা একটা লাইনে আমরা আসলে শেডিং কালার দিয়ে দিতে পারি। বা শুধু একটা লাইন না, আপনি যদি চান এই প্যারাগ্রাফের ফুল প্যারাগ্রাফ ব্যাকগ্রাউন্ডে কালার দিব, তাহলে এইটুকু টেক্সট এইভাবে আমরা সিলেক্ট করলাম, করার পরে এখান থেকে আমরা আমাদের মতো করে একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব। তাহলে এই যে প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে আমাদের একটা কালার অ্যাড হয়ে গেল। তো এইভাবে আমরা শেডিং অপশনের মাধ্যমে, এটাকে শেডিং অপশন বলা হচ্ছে, শেডিং অপশনের মাধ্যমে আমরা একটা নির্দিষ্ট লাইন বা আমরা একটা নির্দিষ্ট প্যারাগ্রাফের ব্যাকগ্রাউন্ডে আমরা যাতে কালার দিতে পারি, ফুল হোয়াইট কালার। আর এরপরে একটা অপশন আছে বর্ডার। তো এটা হচ্ছে যে প্যারাগ্রাফ বর্ডার আর কি। যেমন ধরেন আমি যদি চাই প্যারাগ্রাফের চতুর্পাশে একটা বর্ডার দিব, তাহলে এই প্যারাগ্রাফকে আমি সিলেক্ট করে এখান থেকে বর্ডার অপশন থেকে অল বর্ডার দিয়ে দিতে পারি, যে অল বর্ডার। তো আমি যদি অল বর্ডার দিয়ে দিই, তাহলে দেখা যাবে যে প্যারাগ্রাফের চতুর্পাশে আমাদের কিন্তু একটা বর্ডার চলে আসছে। তো এখন এই বর্ডারটা আপনি যে চতুর্পাশে যাবার না আছে, যদি শুধু এটা নির্দিষ্ট পাশে চান তাও দেওয়া যাবে। তো দেখা গেল প্যারাগ্রাফ সিলেক্ট করে আমরা হচ্ছে তো এই বর্ডার থেকে চাইলে শুধু টপ বর্ডার, তারপরে শুধু লেফট বর্ডার, বটম বর্ডার এরকম ভাবে দিয়ে দিতে পারি। বটম বর্ডার, আচ্ছা এটা উল্টা হয়ে যাচ্ছে কেন? রাইট বর্ডার দিলে রাইট বর্ডার নান হয়ে যাচ্ছে। আচ্ছা এটা ওই অল বর্ডার দিয়ে আছে তো, যার কারণে আমরা আগে নো বর্ডার করে নিই। যেমন ধরুন বর্ডার না চাইলে আমরা এটা নো বর্ডার করে দিব। প্যারাগ্রাফ সিলেক্ট করে এখান থেকে নো বর্ডার, নো বর্ডার করে দিলে নো বর্ডার হয়ে গেল। এখন আমি যদি নির্দিষ্ট এক পাশে চাই, তাহলে দেখেন এই যে লেফট বর্ডার দিলাম, তাহলে শুধুমাত্র আমার প্যারাগ্রাফের লেফট পাশেই কিন্তু আমার বর্ডার, অন্য পাশে কিন্তু বর্ডার নেই। তো এইভাবে আমরা এখানে লেফট, টপ, রাইট, বটম, আবার বর্ডার না চাইলে আমরা নো বর্ডার করে দিতে পারতেছি, এরকম একটা বিষয়। আরো কিছু বিষয় আছে, আউটসাইড ইনসাইড বর্ডার এগুলো। আবার এইখানে দেখেন সর্বশেষে আমাদের একটা অপশন আছে বর্ডার অ্যান্ড শেডিং। তো এই অপশনে গিয়ে আমরা এই যে এখানে যে বর্ডারটা দিচ্ছি আমাদের এই প্যারাগ্রাফে, তো এই বর্ডারটাকে আমরা হচ্ছে যে আরেকটু কাস্টমাইজ করে নিতে পারি। আচ্ছা একটা মিনিট একটু সময় দিবেন, একটা ফোন আসছে। আচ্ছা সরি আজকে। তো এই বর্ডারে আমরা যদি একটু, ধরুন এই যে প্যারাগ্রাফটা সিলেক্ট করি, করার পরে এখান থেকে আমরা এই যে নিচে একটা, এখান থেকে তো নর্মালি আমরা বর্ডার দিতে পারতেছি, কিন্তু এটার যদি আরেকটু আমরা কাস্টমাইজ চাই, তাহলে দেখবেন নিচে এই অপশনগুলো তো সব বর্ডার রিলেটিভ, তো এগুলো আমি আর গেলাম না। নিচে আমাদের একটা বর্ডার অ্যান্ড শেডিং একটা অপশন আছে। তো আমি যদি এই বর্ডার অ্যান্ড শেডিং এ ক্লিক করি, তো বর্ডার অ্যান্ড শেডিং এ ক্লিক করলে আমাদের এরকম একটা বক্স আসবে। তো এই বক্সে আমাদের এখানে তিনটা ট্যাব আছে, একটা বর্ডার, পেজ বর্ডার আর শেডিং। তো আমি এখান থেকে আপাতত বর্ডার আর শেডিংটা নিয়ে কাজ করব, পেজ বর্ডারটা না, পেজ বর্ডার আমাদের পরের অপশন আছে। তো এই বর্ডারটা আমরা হচ্ছে যে দেখেন এখানে অ্যাপ্লাই টু প্যারাগ্রাফ দেওয়া আছে। আর এইখান থেকে আমরা হচ্ছে যে এই যে বক্সটা সিলেক্ট করব, সেটিং থেকে বক্স সিলেক্ট থাকবে, তারপরে স্টাইল। তো আমাদের এই প্যারাগ্রাফের স্টাইল আমরা চাইলে এরকম ডটেড ড্যাশ এটা করে নিতে পারবো। কালার চাইলে কালার পরিবর্তন করতে পারতেছি। বর্ডারের হোয়াইট একটু কম বেশি করতে চাইলে আমরা এখান থেকে বর্ডারের হোয়াইট কম বেশি করতে পারবো। আর এই পাশে আমাদের এই যে প্রিভিউটাও দেখাবে, এই যে প্রিভিউটা দেখাচ্ছে। আর এখানে অ্যাপ্লাই টু আমরা প্যারাগ্রাফে রাখলাম, রেখে যদি আমরা ওকে করে দিই, তাহলে দেখবেন ওই স্টাইলের বর্ডারটা আমাদের এই প্যারাগ্রাফের চতুর্পাশে এইভাবে বসে যাবে। তো এটা আমরা জাস্ট এখান থেকে বর্ডার দিলে এইরকম কাস্টমাইজ করতে পারবো না। এই এই কাস্টমাইজটা করার জন্য
আমাদের এই বর্ডার অপশন থেকে আসতে হবে বর্ডার অ্যান্ড শেডিং। তো বর্ডার অ্যান্ড শেডিং এ আসার পরে আম, আমরা হচ্ছে যে এইখানে এই অপশনটা পেলে এই বর্ডার ট্যাবে যাব, গিয়ে সেটিং থেকে বক্স সিলেক্ট করব, স্টাইল চেঞ্জ করার দরকার পড়লে চেঞ্জ করে দিব। ডিফল্ট ভাবে তো এটা থাকে, চাইলে আমরা এটা চেঞ্জ করতে পারি। কালার চেঞ্জ করা লাগলে কালার চেঞ্জ করব, আবার যদি হোয়াইট কম বেশি করা লাগে হোয়াইট আমরা কম বেশি করতে পারি। আর এই প্রিভিউ থেকে, এইটা আমাদের এখানে প্রিভিউ দেখাচ্ছে, আমরা এখানে আবার চাইলে যদি শুধু এক পাশে চাই তাহলে দেখেন এই যে এগুলো ইনঅ্যাক্টিভ করে দিলে তাহলে শুধু এক পাশে, যেমন এটা হচ্ছে যে টপ বর্ডার, এগুলো সবই আমাদের অ্যাক্টিভ আছে। এখন এখানে ক্লিক করলে দেখেন এটা ইনঅ্যাক্টিভ হয়ে গেল, টপ বর্ডার কিন্তু হাইড হয়ে গেছে। এটা হচ্ছে যে বটম বর্ডার, এর উপরে ক্লিক করলাম, দেন বটম বর্ডার এটা ইনঅ্যাক্টিভ করে দিছি, বটম বর্ডার হাইড হয়ে গেছে। এটা রাইট বর্ডার, রাইট বর্ডার হাইড হয়ে গেছে। দিয়ে যদি এখন আমি ওকে করে দিই তাহলে দেখবেন এখন চতুর্পাশে আর বসবে না, শুধুমাত্র লেফট পাশে আছে। লেফট পাশে আমাদের এই যে শুধুমাত্র লেফট পাশে কিন্তু আমার বর্ডারটা নিচ্ছে, চতুর্পাশে কিন্তু আর বর্ডারটা নেয়। তো এইভাবে আমরা বর্ডারের ফুল কাস্টমাইজ আমরা এই বর্ডার ট্যাব থেকে আমরা করতে পারবো। যদি চতুর্পাশে চাই তাহলে তো এগুলো সব অ্যাক্টিভ করে দেবো আমরা, এইভাবে সব অ্যাক্টিভ করে দিলে চতুর্পাশে চলে আসবে। আর এখানে আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে এই যে অ্যাপ্লাই টু প্যারাগ্রাফ দেওয়ার কারণে আমাদের প্যারাগ্রাফে আমাদের বর্ডারটা নিচে। আর এইখানে দেখেন অ্যাপ্লাই টুর এখানে আমাদের আরেকটা অপশন আছে টেক্সট। তো আমরা যদি চাই যে প্যারাগ্রাফের ভিতরে আমাদের যে লাইন গুলো আছে, এই টেক্সট গুলো আছে, তো এই লাইন বাই লাইন প্যারাগ্রাফ বর্ডার নেবে, প্রত্যেকটা লাইনে বর্ডার নেবে, ফুল প্যারাগ্রাফে না নিয়ে প্রত্যেকটা লাইনে বর্ডার নেবে। তাহলে আমরা এই অ্যাপ্লাই টুর জায়গা থেকে দিয়ে দেব টেক্সট। তো অ্যাপ্লাই টুর জায়গা থেকে যদি আমরা টেক্সট দিয়ে দিই, দিয়ে যদি এখন ওকে করে দিই, করে দিলে দেখা যাবে এই যে দেখেন আমাদের এই যে প্রত্যেকটা লাইনে আমাদের কিন্তু বর্ডার পড়ে গেছে। এই যে এখন কিন্তু লাইন বাই টেক্সট এর উপরে বর্ডার পড়ে গেছে প্যারাগ্রাফে। এটা তো প্রথম দিছিলাম যার কারণে প্রথমটা নিয়ে আছে, আর এখন আমরা টেক্সটে দিয়ে দিছি। যেমন এটাতে যদি নতুন করে শুধু টেক্সটেই দিই, তাহলে টেক্সট সিলেক্ট করলাম, এই প্যারাগ্রাফ থেকে বর্ডারে গেলাম, বর্ডার এন্ড শেডিং, গিয়ে আমরা এখান থেকে এই যে সেটিং দিয়ে দিলাম বক্স, বর্ডার স্টাইল এটাই থাকলো, কালার ধরুন আমি একটু আহ, এই কালার দিয়ে দিলাম, হোয়াইট এটা থাকলো, চতুর্পাশে থাকবে। আমরা টেক্সট দিয়ে দিই, অ্যাপ্লাই টু টেক্সট, প্যারাগ্রাফ না দিয়ে অ্যাপ্লাই টু টেক্সট দিয়ে ওকে করে দিই। করে দিলে দেখেন এই যে আমাদের প্রত্যেকটা লাইন কিন্তু আমাদের এরকম বর্ডারের ভিতরে কিন্তু চলে আসছে। তো এইভাবে আমরা হচ্ছে যে প্রত্যেকটা প্যারাগ্রাফের প্রত্যেকটা লাইনে বর্ডার দিতে পারি, বা ফুল প্যারাগ্রাফেও বর্ডার দিতে পারি। তো এই অপশনটার মাধ্যমে আমরা এই কাজগুলো আমরা করতে পারবো আর কি, এই এইখানে গিয়ে বর্ডার এন্ড শেডিং অপশনে গিয়ে। আর এই যে শেডিং বাটনে গেলে তো ওই যে কালারটা দিতে পারবো, যেটা আমরা এখান থেকেও দিতে পারতেছি, এই যে এই অপশন থেকেও। তো এটা এখানেই আছে, এইখানে গিয়ে আর কাজ করার দরকার নাই। তো এখানে একটা বিষয় একটু অ্যাডভান্স আছে, সেটা হচ্ছে যে যে অ্যাপ্লাই টু আমরা টেক্সটে দিতে পারি, প্যারাগ্রাফে দিতে পারি। যদি আপনি চান যে কোনো একটা প্যারাগ্রাফের লাইনে শুধু দিবেন, যেমন ধরুন আমি এই প্যারাগ্রাফের লাইন বাই লাইন ব্যাকগ্রাউন্ড দিব, তাহলে সেক্ষেত্রে আমি প্যারাগ্রাফ সিলেক্ট করে বর্ডার অ্যান্ড শেডিং, তারপরে শেডিং অপশন, এইখানে আমরা এই যে ফিল কালার একটা কালার দিয়ে দিই। আর এটা আমি অ্যাপ্লাই করব কার উপরে, প্যারাগ্রাফ না দিয়ে শুধু টেক্সট দিয়ে দিলাম, দিয়ে ওকে করে দিই। করে দিলে দেখেন এই যে আমার এই যে প্রত্যেকটা লাইন বাই লাইন কিন্তু আমার ব্যাকগ্রাউন্ড নিয়ে নিচ্ছে, ফুল প্যারাগ্রাফে না নিয়ে লাইন বাই লাইন ব্যাকগ্রাউন্ড। তো এইভাবে আমরা হচ্ছে যে এই প্যারাগ্রাফ গ্রুপের এই বর্ডার অপশনে গিয়ে বর্ডার এন্ড শেডিং থেকে আমরা শেডিং এরও একটু অ্যাডভান্স কাজ করতে পারি, আবার বর্ডারেরও আমরা কিছু অ্যাডভান্স কাজ এখানে করতে পারবো। তো এই বিষয়গুলো একটু দেখবেন, আহ, খুঁটিনাটি বিষয়গুলো একটু অ্যাপ্লাই করে করে দেখবেন যে কোনটা দিয়ে কি ধরনের কাজ হচ্ছে। এই তারপরে আমাদের মোটামুটি প্যারাগ্রাফ গ্রুপের এই অপশনগুলো তো হয়ে গেল। নিচের যে অপশনগুলো ছিল, তো নিচের অপশনগুলো আমাদের মোটামুটি কমপ্লিট।
এখন আমরা ওপর থেকে আমি বুলেটের অপশনটা আমি আজকে আলোচনা করব না, কারণ একদিনে তো অনেক বেশি হয়ে গেলে, যেহেতু আজকে প্রথম ক্লাস, যারা আমরা একটু নিউ আছি, তো তাদের জন্য হয়তো বা একটু প্রবলেম হয়ে যেতে পারে। তো আমি চাচ্ছিলাম যে আজকের ক্লাসটা একটু আমরা অল্প কন্টেন্ট দিয়ে শেষ করব, আর পরবর্তী ক্লাস থেকে একটু যাতে আজকের ক্লাসটা কমপ্লিট যারা করবে না, বাসায় যারা প্র্যাকটিস করবেন, তো দেখা যাবে যে তখন আহ, একটা ইয়ে চলে আসবে যে হয়তোবা কেউ হয়তোবা নতুন আজকে প্রথমেই ওয়ার্ডে কাজ করতেছে, তো তার পক্ষে এই অপশন গুলোতে গিয়ে প্রথম অবস্থায় কাজ করতে একটু প্রবলেম হতে পারে। তো যার কারণে আমি একটু আজকে একটু অল্প ইয়ে করব, আর দেখা গেল যে নেক্সট ক্লাস থেকে আমরা ডে বাই ডে একটু বেশি ক্লাস চেষ্টা করবো, মানে কন্টেন্ট দেখানোর চেষ্টা করবো। তো আজকে আপনারা একটু এই যে বিষয়গুলো দেখানো হচ্ছে সেগুলো ভালোভাবে একটু ট্রাই করে নেবেন, যাতে করে পরবর্তী ক্লাস থেকে আমরা আরো একটু বেশি কন্টেন্ট নিয়ে কাজ করতে পারি। তো আমি এখানে এই যে এই স্পেসিং এর এখানে আরেকটা স্পেসিং আছে আমাদের, প্যারাগ্রাফ স্পেসিং এর এই অপশনটা দেখাই দিয়ে আজকে একটু ইয়ে করবো আর কি। তো এটার কাজ হচ্ছে যে, ধরুন আমরা যদি কখনো প্যারাগ্রাফে, এর আগে আমরা প্যারাগ্রাফের আগে পরে স্পেস কম বেশি করা, লাইনের ভেতরে স্পেস কম বেশি করা দেখছি। আর এখন আমি চাচ্ছি ধরুন এই প্যারাগ্রাফের লেফটে এবং রাইটে স্পেস, আমরা চাচ্ছি যে প্যারাগ্রাফের লেফটে আমি কিছু স্পেস নেব, প্যারাগ্রাফের রাইটে কিছু স্পেস নিব। তো এটাকে ইন্ডেন্ট বলা হচ্ছে। তো সেক্ষেত্রে ধরুন আমি যদি এই প্যারাগ্রাফের লেফটে কিছু স্পেস নিই, আর এই স্পেসটা অ্যাকচুয়ালি একটা মার্জিন স্পেস। তো আপনি এই এই যে এখানে যে আমরা দুইটা অপশন দেখতেছি, একটা হচ্ছে যে ডিক্রিজ ইন্ডেন্ট আর একটা হচ্ছে যে ইনক্রিজ ইন্ডেন্ট। তো ইনক্রিজ ইন্ডেন্টের মাধ্যমে আমরা আমাদের এই প্যারাগ্রাফের এই লেফট পাশে স্পেস দিতে পারবো, আর ডিক্রিজ ইন্ডেন্টের মাধ্যমে আমরা প্যারাগ্রাফ থেকে আবার স্পেস রিমুভ করতে পারবো। তো এখন এইখান থেকে আমরা যদি আসি প্যারাগ্রাফ সেটি সিলেক্ট করে আমরা যদি এখান থেকে ইনক্রিজ ইন্ডেন্ট দিই, এই যে ইনক্রিজ ইন্ডেন্ট দিচ্ছি, দেন প্যারাগ্রাফের লেফট পাশে কিন্তু আমার একটা স্পেস তৈরি হচ্ছে। এই যে এইভাবে একটা গ্যাপ তৈরি হয়ে যাবে, এবং এইখানে এই যে এই ইন্ডেন্ট স্পেসের মাধ্যমে যে গ্যাপটা তৈরি হবে, তো সেই গ্যাপে আমরা নর্মালি দেখা গেল যে কোনো টেক্সট লিখতে পারবো না, যেমন এই ভিতরে কিন্তু কার্সরই আসতেছে না। তো এইখানে আবার এই গ্যাপের ভিতরে আমি আবার টেক্সট দিতে পারবো, এখানে হয়তো বা কোনো একটা অবজেক্ট নিয়ে তারপরে দিতে হবে। কিন্তু এটা মার্জিন স্পেস, তো আর মার্জিনের ভিতরে আপনার ওই নর্মালি কার্সরটা যায় না। তো আমি জাস্ট স্পেসটা তৈরি করব কিভাবে সেটা দেখাচ্ছি, আর পরে আমরা এইখানে আবার ওই টেক্সট বক্স নিয়ে এর ভিতরে লিখতে পারবো, সেটা আলাদা হিসাব, সেটা পরে আমরা দেখবো। তো এইভাবে আমরা প্যারাগ্রাফের আগে যদি কখনো স্পেস দরকার পড়ে, তাহলে এভাবে আমরা এই ইনক্রিজ ইন্ডেন্টের মাধ্যমে কিছু স্পেস আমরা নিয়ে নিতে পারি। আর আমাদের আরেকটা আছে ডিক্রিজ ইন্ডেন্ট। তো ডিক্রিজ ইন্ডেন্টের মাধ্যমে আমি এই প্যারাগ্রাফে যে স্পেসটা নিছি সেটা আবার রিমুভ করে দিতে পারবো, এই যে এখানে ক্লিক করে করে এটা আবার আমরা এইভাবে রিমুভ করে দিতে পারবো। তো রিমুভ করে দিলে এই যে আমাদের এটা রিমুভ হয়ে গেল। তো এইভাবে আমরা প্যারাগ্রাফের লেফটে স্পেস অ্যাডও করতে পারতেছি, আবার স্পেসটা রিমুভও করতে পারতেছি। তো সাধারণত এই কাজগুলো করার দরকার পড়ে কি, যে কখনো যদি আপনার মনে হয় যে এখানে এই কন্টেন্ট গুলো থাকলো আর এই পাশে আমি একটা ছবি রাখবো, তো সেই ক্ষেত্রে আপনি এই স্পেসটা করে নিয়ে দেখা গেল যে এইখানে একটা ছবি ইনসার্ট করে ছবিটাকে এখানে দিয়ে দিতে পারেন আর কি, এরকম। এর কি বোঝা গেছে? जी सर।
তো এই ধরনের কাজের জন্য মানে এখানে যদি একটা কোনো ছবি চাই সেক্ষেত্রে স্পেসটা করে নিয়ে এখানে আমরা একটা ছবি রাখতে পারি। এই ধরনের কাজের জন্য আমরা এই স্পেসটা আমরা করে নিতে পারি। তো এখান থেকে যে অপশনটা আমরা পাচ্ছি এটা শুধুমাত্র আমার লেফটে স্পেস তৈরি করার অপশন। এখন আমি যদি চাই যে আমার এই প্যারাগ্রাফের দুই পাশে স্পেস নিব, লেফটেও নিব রাইটেও নিব, তো সেটা আমরা এখান থেকে পাবো না। এটার জন্য আমার এই প্যারাগ্রাফ সেটিং এ যেতে হবে। তো আমরা যদি এখান থেকে প্যারাগ্রাফ সেটিং এ যাই, প্যারাগ্রাফ সেটিং এ গেলে তখন আমাদের এখানে এই যে ইনডেন্টেশন একটা অপশন পাবো। তো এর আগে আমরা এই যে স্পেস নিয়ে কাজ করছি, এই প্যারাগ্রাফ সেটিং থেকে আমরা এই যে স্পেসিং অপশনটা নিয়ে কাজ করছি। এখন আমাদের এখানে এই যে ইনডেন্টেশন একটা অপশন আছে, এইটা নিয়ে আমরা কাজ করতে পারি। তো ইনডেন্টেশনে দেখেন লেফট আর রাইট, তো এখানে যেটা আছে সেটা শুধুমাত্র লেফটে নাই, আর এখানে দেখেন রাইটে দেওয়ার অপশনও আছে। তো এখন আমি যদি চাই যে এখানে আমরা লেফটে ধরুন 1 ইঞ্চি নিব, বা লেফটে 2 ইঞ্চি নিলাম আর রাইটে 2 ইঞ্চি নিব, এরকম দুইটা ইনডেন্টেশন দিয়ে দিলাম। দিয়ে যদি এখন আমি ওকে করে দিই, তাহলে দেখেন লেখার আমার দুই পাশে এই যে লেফটেও 2 ইঞ্চি নিয়ে নিছে, রাইটেও কিন্তু 2 ইঞ্চি নিয়ে নিছে স্পেস। তো এইভাবে আমরা দুই পাশেই একটা স্পেস তৈরি করে দিতে পারি। 1 ইঞ্চি 1 ইঞ্চি করে দিই আমরা। তো এইভাবে আমরা স্পেস করে নিয়ে এই স্পেস গুলোতে কোনো কিছু রেখে আমরা কাজ করতে পারি আর কি, এরকম। তো এই ইনডেন্টেশনটা আমরা যে পাশে দরকার, লেফটে হোক রাইটে হোক, তাহলে প্যারাগ্রাফ সিলেক্ট করে প্যারাগ্রাফ থেকে আমরা এই প্যারাগ্রাফ সেটিং এ যাব, গিয়ে এই ইনডেন্টেশন থেকে আমরা এই লেফট রাইট অপশনটা ব্যবহার করে আমরা কাজ করতে পারবো। তো এই প্যারাগ্রাফ সেটিং এ আমাদের এই ইনডেন্ট অ্যান্ড স্পেসিং ট্যাবে এই দুইটা অপশন ইম্পর্টেন্ট। জেনারেলটা তেমন ইম্পর্টেন্ট কিছু না, এখানে ডিফল্ট যা আছে এটাই থাকবে, কিন্তু এই দুইটা অপশন আমাদের অ্যাপ্লাই করে আমরা কাজ করতে পারি। আর এইখানে আমাদের এই যে স্পেশাল একটা অপশন আছে, এই স্পেশাল অপশনের মাধ্যমে আমরা প্যারাগ্রাফের শুধু একটা লাইনে যদি কখনো স্পেস দরকার পড়ে, এখন এইখানে আমরা প্যারাগ্রাফের যে স্পেস দিচ্ছি সেটা সব লাইনের আগে এবং সব লাইনের পরে হয়ে গেছে। কিন্তু আমি যদি চাই যে আমার প্যারাগ্রাফের শুধুমাত্র প্রথম লাইনে আমি স্পেস নিব, তাহলে সেটা আমাদের ওই ইনডেন্টেশনের স্পেশালে গিয়ে কাজ করতে হবে। যেমন ধরেন আমি চাচ্ছি যে এই দুইটা প্যারাগ্রাফের শুধু প্রথম লাইনে আমার স্পেস থাকবে, তাহলে দুইটা প্যারাগ্রাফ সিলেক্ট করে প্যারাগ্রাফ সেটিং থেকে এই ইনডেন্টেশনে আমরা আসবো হচ্ছে যে স্পেশাল। তো এই স্পেশালে আসে আমাদের দুইটা অপশন আছে, একটা ফার্স্ট লাইন আর একটা হ্যাঙ্গিং। তো স্পেশালে আমরা এখান থেকে এই যে ফার্স্ট লাইন দিয়ে দিলাম। তো ফার্স্ট লাইন দিয়ে দেওয়ার পরে এখন এই যে এখানে প্রিভিউ দেখেন, প্রথম লাইনে আমরা কতটুকু গ্যাপ করব সেটার মাপ আমরা এখানে আবার বলে দিতে পারি, যে সেটা 0.5 হোক 0.8 হোক, এরকম দিয়ে আমরা যদি ওকে করে দিই, তাহলে দেখেন দুইটা প্যারাগ্রাফের শুধুমাত্র প্রথম লাইনে, যে প্রথম লাইনে কিন্তু আমাদের একটা গ্যাপ নিয়ে নিছে। তো এইভাবে আমরা প্যারাগ্রাফের প্রথম লাইনে যদি গ্যাপ চাই, তাহলে প্যারাগ্রাফ গুলোকে সিলেক্ট করে আমরা প্যারাগ্রাফ সেটিং থেকে ইনডেন্টেশনের স্পেশালে গিয়ে এই কাজটা করতে পারবো। আবার যদি কখনো এরকম দরকার পড়ে যে প্রথম লাইনে না, আমার প্রথম লাইন ঠিকই থাকবে, দ্বিতীয় লাইন থেকে পরের যে লাইনগুলো সেইগুলোতে আমি স্পেস নিব, তাহলে আমাকে দিতে হবে হ্যাঙ্গিং। তো হ্যাঙ্গিং এটা ওই এর বিপরীত আর কি, যে এটা প্রথম লাইনই ঠিক থাকবে, পরবর্তী লাইন থেকে এই যে এইরকম স্পেস নেবে। তো এটা দেখে ওকে করে দিই, তাহলে দেখেন এই যে আমার প্রথম লাইনটা ওই মেন পজিশনেই থাকলো, আর দ্বিতীয় লাইন থেকে কিন্তু আমাদের এই যে স্পেস পড়ে গেছে, প্যারাগ্রাফের দ্বিতীয় লাইন থেকে সবগুলো লাইনেই সামনে কিন্তু একটা স্পেস পড়ে গেছে এরকম। তো এইভাবে মূলত আমরা এই ইনডেন্টেশন অপশনটা ব্যবহার করে আমরা আমাদের প্যারাগ্রাফের আগে পরে, মানে লেফটে রাইটে, আগে পরে না তো, প্যারাগ্রাফের লেফটে রাইটে স্পেস তৈরি করতে পারবো। আবার প্যারাগ্রাফের একটা নির্দিষ্ট লাইনের আগে পরে সরি, প্যারাগ্রাফের একটা নির্দিষ্ট লাইনের লেফট পাশে এই স্পেশাল থেকে আমরা একটা স্পেস দিয়ে দিতে পারবো। তো ইনডেন্টেশন এই দুইটা অপশনে আমরা পাবো। আর এইখানে এই অপশনগুলো তেমন ইম্পর্টেন্ট কিছু না, এই লাইন অ্যান্ড পেজ ব্রেকে এখানে তেমন কোনো কাজ নাই। আমাদের ইনডেন্ট অ্যান্ড স্পেসিং এই অপশনগুলো ইম্পর্টেন্ট, এখানে কাজ করলে না।
তো এই ছিল মোটামুটি আমাদের এইটুকু অংশ দেখলাম আমরা। আর এখানে বুলেটের যে দুইটা অপশন আছে, বুলেটটা নিয়ে আমি নেক্সট ক্লাসে আলোচনা করব। মানে আজকে যেহেতু প্রথম ক্লাস, তো প্রথম ক্লাসে মোটামুটি আমরা তাও তিনটা গ্রুপ নিয়ে কাজ করছি। এটা ক্লিপবোর্ড গ্রুপ, ফন্ট গ্রুপ, প্যারাগ্রাফ গ্রুপ। তো এই গ্রুপের কাজগুলো আগে আপনারা দেখেন। শুধু প্যারাগ্রাফ গ্রুপ থেকে এই দুইটা অপশন বাদ, বুলেটের অপশন দুইটা বাদ থাকলো। বুলেটের অপশনটা আমরা কালকে শুরু করব। আর প্যারাগ্রাফের এই যে সেটিং অপশনে গিয়ে ইনডেন্টেশন, স্পেস, এগুলো একটু অ্যাপ্লাই করবেন। তো এইটুকু আগে দেখেন, কারণ যেহেতু আহ আমি এর আগে যেটা বললাম যে আমাদের অনেকে হয়তোবা আছে আগে থেকে একটু আমাদের জানা আছে, আবার অনেকে আছে একবারে নিউ। তো যারা আমরা নিউ তাদের জন্য হয়তোবা আহ একবারে বেশি কিছু দেখালে হয়তোবা একটু কাজ করতে প্রবলেম হবে। তো আমি চাচ্ছি যে প্রথম দিন তো প্রথম ক্লাসটা আগে আমরা একটু অল্পই যাই, আর পরবর্তী ক্লাস থেকে আমরা একটু কন্টিনিউ আর একটু কন্টেন্ট আর একটু বেশি দেওয়ার চেষ্টা করবো আর কি। তা আজকে আমি একটু আগে ছেড়ে দিতে চাচ্ছি, যদিও এখনো আমাদের 20 মিনিট সময় আছে। 20 মিনিট আগে একটু ক্লোজ করবো আর কি আজকে। তো আপনাদের কারো যদি কোনো কোশ্চেন থাকে তাহলে বলতে পারেন। কতটুকু দেখানো হলো এইটুকুর ভিতরে কারো কোনো কোশ্চেন আছে কি? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমার মানে কালকে ক্লাসটা মূলত আমি অ্যাটেন্ড করতে পারি নাই, যার জন্য ধরেন হোয়াটসঅ্যাপ গ্রুপ আর ক্লাসরুমে স্যার আমি মূলত যুক্ত হইতে পারি নাই স্যার। আচ্ছা, ক্লাসরুমের এইটা লিঙ্কটা স্যার একটু আপনি দেওয়া একটু যাবে? হোয়াটসঅ্যাপ গ্রুপ, তারপরে ক্লাসরুম, এগুলো রায়হান স্যার তৈরি করছে তো। তো জি স্যার। রায়হান স্যার কোর্সের যেহেতু কোঅর্ডিনেটর, একটু ওনার সাথে একটু যোগাযোগ করলে উনি আপনাকে এই বিষয়গুলো প্রোভাইড করতে পারবেন। ঠিক আছে স্যার। একটু রায়হান স্যারের সাথে একটু যোগাযোগ করেন। জি রায়হান স্যার। স্যারকে বললে তাহলে উনি আপনাকে হয়তো বা ক্লাসরুমে অ্যাড করে দিয়ে দিবেন, বা হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু অ্যাড করে দিল এরকম আর কি। আসসালামু আলাইকুম স্যার স্যার, রায়হান আমি স্যার আজকে ব্যবহার প্রথম করার ক্লাস সিস্টেমটা কি স্যার? করতেছিলাম। হ্যাঁ, রায়হান স্যারের নাম্বারটা যদি পাইতাম। উম, তো স্যারের নাম্বারটা, যে নোটিশ যেটা ছিল, আমার তো মুখস্থ নাই। অ্যাকচুয়ালি যে নোটিশে দেখলে পাবেন, আপনাদের ভর্তির যে নোটিশটা ছিল না, ওই নোটিশে দেখবেন, পাবেন ওই নোটিশে। বা এখান থেকে একটু দাঁড়ান। এখন এখানে আপনাদের গ্রুপে অ্যাড আছে, রায়ন স্যার অ্যাড আছে তো দেখতেছি। এখান থেকে একটু লিঙ্কটা দেওয়া যায় না গ্রুপের স্যার? হোয়াটসঅ্যাপ গ্রুপের আহ, লিঙ্কটা স্যার? দেওয়া যাচ্ছে, এখন সেটা আমি অ্যাডমিন আছি কিনা আমি তো জানি না। একটু দাঁড়ান। না, আমি অ্যাডমিন নাই। এই যে নাম্বারটা, এটা নিতে পারেন, এটা রায়ন স্যারের নাম্বার। আচ্ছা, আমি চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, এখান থেকে নেন। দেন চ্যাট বক্সে দিয়ে দিছি, এই নাম্বারটা নিয়ে স্যারের সাথে একটু যোগাযোগ করেন। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন, আর নেক্সট ক্লাসে আবার কথা হবে, হ্যাঁ? যেহেতু কারো কোনো কোশ্চেন নাই, আগে এইটুকু কাজ করেন আপনারা। যতটুকু দেখানো হলো, একটু ক্লাসের কাজগুলো একটু চেষ্টা করবেন ডে বাই ডে কমপ্লিট করার। আহ, তাছাড়া কিন্তু পরে কভার করতে পারবেন না। তো যার কারণে একটু চেষ্টা করেন যাতে প্রত্যেক দিনের ক্লাসের কাজগুলো যেন প্রত্যেক দিনই কভার হয়ে যায়, এই আর কি। তো ঠিক আছে, সবাই ভালো থাকেন। আসসালামু জি আলাইকুম। আসসালামু আলাইকুম। আসসালামু স্যার। স্যার হ্যাঁ, বলেন। স্যার আমি স্যার আগে একটু দুঃখিত স্যার, আমার নেটওয়ার্কের সমস্যা ছিল স্যার, আমি পরে দিচ্ছি স্যার। আমাদের কি এই কোর্সে কোনো হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে?
হ্যাঁ, গ্রুপ আছে, ওই যে রাহেন স্যারের সাথে একটু চ্যাট বক্সে দেখেন, রাহেন স্যারের নাম্বার আছে। এই বা নাম্বারটা কি স্যারের সাথে কথা বলতে হবে যে স্যার আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে অ্যাড হ্যাঁ করবেন? হ্যাঁ হ্যাঁ, ওই স্যারের সাথে একটু কথা বলেন, বললে স্যার আপনাকে ঠিক হোয়াটসঅ্যাপে আছে। অ্যাড করে দেবে। বুঝতে পারছি। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। সবাই ভালো থাকেন।